খারাপ লাগছে গান দেখতে। সিলেকশন আমার কিন্তু তোরা যেরকম প্রিপেয়ার্ড হয়ে আছিস তোদের তুমি টাইট দাও। এটা নিয়েও বলো, প্রিপারেশনটা নিয়ে হোমওয়ার্ক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে যেগুলো আমি আমি মিস করে যাবো ওটা দে অদ্ভুত একটা হাই হারমোনিক। বাইরে বৃষ্টি হচ্ছে। রণজয় এত ভালো কম্পোজ করে না, কিছু কিছু গান এত সুন্দর কম্পোজ করেছে। রনো, হ্যাঁ দারুণ দারুণ দারুণ। এই জন্যই তো এত সুন্দর মেলোডি আছে না গানগুলো, হিট লিস্টে ছিল। বিউটিফুল না, এটা এটা সত্যি, এটা তুমি আছো বলে না, এটা তুমি নিজেও সেই রেসপন্স পেয়েছো। তুমি বাইরেও গেলে দেখলে তো রেসপন্স। কি করবো? চল। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়। আমার সাথে আজকে আমার দুই অত্যন্ত প্রিয় ভাই, ভাইপো হতে পারে, রণজয়, অরিত্র। এদের নিয়ে একটু আড্ডাবাজি হবে। আর আমার পডকাস্টের নাম তোরা জানিস, Frankly শুভেন। তো ট্রাই টু বি অ্যাজ ফ্র্যাঙ্ক অ্যাজ পসিবল। এটা ইনফর্মাল আড্ডা, মানে আমার চরিত্র যা, আমি অত ফর্মালিটি পছন্দ করি না, তোরা জানিস। আর সেইটাকে মেনটেন করেই পুরোটা হবে। এই আড্ডাটা করার উদ্দেশ্য হচ্ছে আর কিছু না, বাহানা তোদের সাথে বসে আড্ডা মারা। এই কত মিলিয়ন ভিউজ নাকি এখন হয়ে গেছে, সেটা তো থ্যাংক ইউ ভেরি মাচ। বাট তার থেকেও বেশি হচ্ছে, না ডাকলে তো তোরা আসবি না, তাই জন্য ওকে নিয়ে আমি বেশ কয়েকটা কাজ করেছি, কিন্তু তোর সাথে আমার অন্যভাবে আমরা ইন্টারাক্ট করেছি। তোর গান শুনে আমি তোকে মেসেজ করেছি, তুই রিয়াক্ট করেছিস, এবং তো আই এম ভেরি হ্যাপি তুই এসছিস। আই এম সো হ্যাপি। আমার কাছেও এটা সত্যি, মানে তুমি যখন আমাকে বললে যে আমার পডকাস্টটায় তুই আসবি, তা আমি সত্যি কথা বলতে তোমার পডকাস্টটা একদম ফার্স্ট এপিসোড থেকে, তোমাকে যেটা বলছিলাম, তোমার ফার্স্ট এপিসোড থেকে আমি পডকাস্টটা ফলো করি। তো আমার মনে হয়েছিল যে শুধুমাত্র মিউজিক্যাল ডিসকাশনের এরকম একটা পডকাস্ট আমি খুব চারপাশে খুব একটা দেখি না। তো এই পডকাস্টটা শুধু ফার্স্ট পডকাস্ট থেকে আমি বুঝে গেছিলাম যে তুমি যেহেতু এরম তোমার স্টেচার, মিউজিক্যাল স্টেচার, তুমি এমন একটা জায়গায় বিলং করো, সেখান থেকে তোমার পডকাস্ট, তোমার প্রশ্ন, তোমার ডিসকাশন সব কিন্তু শুধুমাত্র মিউজিক নিয়ে। তো যেটা দিস ইজ দ্য রিজন যে কারণে আমি তোমার প্রতিটা পডকাস্ট ফলো করি, এবং আমি তোমায় জানিয়েছি। ও তাই? এবং পুরোটাই আনকাট, মানে ইমপ্রম্পটু, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং যে নামটা আছে আর কি, সেই নামটার সঙ্গে যাচ্ছে এই আড্ডাটা মিউজিক্যাল। এবং আমার সব পছন্দের শিল্পীরা, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, মানে এরা সবাই আসছে দেখে আমি তো হাঁ করে ওনাদের গান শুনতাম, এখন হাঁ করে ওনাদের কথা শুনি আর কি। তোমার পডকাস্ট, থ্যাঙ্কস টু ইওর পডকাস্ট, এবং তোমার সাথে এটা দৌলতে একটা জিনিস যেটা হয়েছে যে আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে তো চলছেই, কিন্তু তোদেরও তো পাচ্ছি। এটা একটা আমার কাছে এক্সট্রা পাওনা যে তোদের জেনারেশনও কি ভাবছে। আমার দেখ, আমার এই পডকাস্টের ক্যাপশন হচ্ছে ইটস আ সোশিও মিউজিক্যাল পডকাস্ট। আমরা সোশিও পলিটিক্যাল বলি না, তা আমি বলি এটা সোশিও মিউজিক্যাল। এখানে মিউজিক আসবে ডেফিনেটলি, এবং আমরা তো সোসাইটির বাইরে নই। তো আমাদের সোসাইটি কিভাবে আমাদের মিউজিককে ইম্প্যাক্ট করছে, ভালো মন্দ নির্বিশেষে, সেইটা নিয়েই একটু আড্ডাবাজি হবে। তো একটা দুটো কোয়েশ্চেন তোরা যেটা দেখে এসছিস তার মধ্যে কমন পাবি, যেটা আমি সবাইকেই জিজ্ঞেস করি, সেটাও আমার আবার একটু নিজের জানবার জন্য যে এক একজন লোক আমার এই প্রশ্নকে কিভাবে দেখছে। স্পেসিফিক একটা দুটো প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা, যে তুই আলাদা আলাদা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু সবাই সবাইকে প্রশ্ন করতে পারে। তোদেরও যদি কিছু জানবার থাকে যে আমি কি করেছি না করেছি, কেন করিনি, বা কেন করেছি, এইসবগুলো জিজ্ঞেস করবি। না করলেই ভালো হতো, তবলাটা কেন বাজাও, ছেড়ে দাও, এটাও বলতে পারিস। তো সেরকম আর কি। আর তুই ওকে প্রশ্ন করবি, তুই ওকে প্রশ্ন করবি, আমরা এরকম একটা আড্ডাবাজি। তোর কাছে মিউজিকটা কি, আমি ওকে দিয়ে শুরু করি। তুই মিউজিকটাকে কিভাবে দেখেছিস বা দেখছিস? মিউজিকটা আমার মনে হয়, জানি না, মানে এটার কোনো উত্তর আমি দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমার মিউজিকটা, আমি যত বড় হয়েছি, ছোটবেলায় মিউজিকের অর্থ একরকম ছিল আমার কাছে। তখন খুব খেলার ছলে গান শিখতাম বা গান করতাম, জোর করে করানো হতো একদম ছোট বয়স থেকে। যদিও আমি স্বেচ্ছায় গান শেখা শুরু করেছি। আমার যিনি আমার শ্রীমতী চন্দনা ভট্টাচার্য, যার কাছে আমি গান শিখেছি, তিনি আমার দিদিকে গান শেখাতে আসতেন। তখন আমার বয়স 5 বছর।
তো আমি ওনাকে হাতে পায়ে পড়ে না আমাকেও শেখাতে হবে, আর আমার হাত হারমোনিয়ামে যায় না, হাত এই অবধি পৌঁছয়। তো উনি আমার মাকে বললেন যে ওকে এখন কি করে গান শেখাতে দেবো দিদি, ওর তো হাতই পৌঁছাচ্ছে না, আর আমি নাছোড়বান্দা কান্নাকাটি, যে দিদিকে শেখাচ্ছ আমাকেও শেখাতে হবে। তো এইভাবে আমার গান শেখা শুরু। তারপর যা হলো যে বড় হতে হতে ফাঁকিবাজি শুরু হলো, সারাদিন ক্রিকেট খেলতাম, আমি ক্রিকেটের পাগল ছিলাম। কিন্তু মিউজিকটা তখন আমি বুঝতে পারিনি, পরে যত বড় হয়েছি কলেজে পড়াকালীন বা স্কুলের একটু স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওই টাইমটা থেকে আমি রিয়েলাইজ করলাম যে মিউজিকটা আমার মধ্যে অদ্ভুতভাবে ঢুকে গেছে। কখন কিভাবে ঢুকেছে আমি জানি না, আর আমি আর ওটা থেকে নিজেকে আলাদা করতে পারছি না। তো কলেজ পড়াকালীন আমি রিয়েলাইজ করলাম যে, মানে তুমি যে প্রশ্নটা করলে যে মিউজিক তোর কাছে কি, আমার মনে হয় মিউজিকটা আমার একটা রিফ্লেকশন। বাহ, হ্যাঁ, মানে আমি আমি ছোট নিজেকে, উত্তরটাই বেশি আমার হ্যাঁ, কাছে তো ওই মিউজিকটার মধ্যে না আমি নিজেকে খুঁজে পাই, যেটা আর অন্য কিছুতে পাই না, অন্য কোনো ফর্মে অন্য কোনো ফর্মে আমি পাই না। কিন্তু মিউজিকটা আমারই একটা মিরর ইমেজ, তোর কথা বলা, তোর দুঃখ কষ্ট সবকিছু ওইখানে সবকিছু। হ্যাঁ, মানে আমার এক্সপ্রেশন তো বটেই, মানে কিন্তু তুই মিউজিকের মধ্যে দিয়ে নিজেকে দেখতে পাস নিজেকে দেখতে পাই, নট অনলি ওভার দ্য এক্সপ্রেশন, ইয়ার্স ওভার দ্য ইয়ার্স। ছোটবেলায় তো এই রিয়েলাইজেশন গুলো থাকে না কারোর, খুবই খেলার ছলে সবটা হয়, কিন্তু বড় হয়ে এটা আমি রিয়েলাইজ করেছি। তুই একদম, মানে এটা একদমই আর কি ঠিক বলেছে রণজয়দা, যে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা গান শেখা শুরু করেছি, তখন তো এই মাইন্ডসেটটা তৈরি হয়নি। কিন্তু যত বড় হয়েছে আমি দেখেছি আমাদের মাইন্ড একরকম কথা বলে, আমাদের হার্ট একরকম আর কি, মানে একদিকে আমাদের নিয়ে যায়। কিন্তু মিউজিক যে মাইন্ড আর হার্টের যে রিলেশনটা সেটা তৈরি করে, এটা আমি দেখেছি। যে আমার মন ধরো একরকম কথা বলছে, হার্ট বলছে এটা করতে, কিন্তু মিউজিক আমি যখন শুনছি বা ধরো একটা ভালো সুর শুনছি, একটা ভালো কথা শুনছি, তো মাইন্ড আর হার্টটা না সেম কথা বলে। এটা আমি দেখেছি, এটা আমি মানে ফিল করেছি ওভার দ্য ইয়ার্স, যেটা মানে সেটা এখন আরও বেশি উপলব্ধি করি, হয়তো আফটার 5 years 10 years আরও বেশি করব। কিন্তু আমি দেখেছি এটা মানে মানে একটা অ্যাজ এ লিসনার আমি বলবো প্রপার ফ্রেম অফ মাইন্ডে আমাদের নিয়ে আসে। ধরো একটা খুব চঞ্চলতা চলছে, একটা খুব টাফ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সুন্দর গান শুনলাম, রবি ঠাকুরের গান শুনলাম, নজরুলগীতি শুনলাম, আধুনিক শুনলাম, এখনকার দিনের প্রচুর ভালো ভালো গান হচ্ছে সেগুলো শুনলাম, মাইন্ডসেটটা প্রপার হয়ে যায়, ফ্রেম অফ মাইন্ডটা পজিটিভ হয়ে যায়। এটা আমি অ্যাজ এ লিসেনার আমি বলছি, আমি যদি অ্যাজ অ্যান অডিয়েন্স বলি। আর গায়ক হিসাবে সেটার যদি, যেটা বললো রিফ্লেকশনটা যদি আমাদের গলা দিয়ে বা অনুভূতি দিয়ে এক্সপ্রেস করতে পারি, তাহলে তো নাথিং লাইক ইট, মানে আরও বেশি আমার মনে এক্সপ্রেশনটা আরও বেশি আছে। ও হচ্ছে খর্দার ছেলে, তাই তো? আর ওই খর্দায় তুই আমার অনেক প্রোগ্রামে তুই প্রচুর এসেছিস দেখেছি, তখন, প্রচুর। এবং খর্দা ওয়াজ ওয়ান অফ দ্য কালচারাল হাবস। হাবস ওয়াজ বলতে বাধ্য হচ্ছি, কেননা এখন খর্দা ডেফিনেটলি নিশ্চয়ই এখন প্রোগ্রাম হয়, মাঝে মাঝে যাইও, কিন্তু সেই খর্দা এখন আর নেই। আর তুই সেটা ঠিক মানিস? অফকোর্স, তুই যদিও খর্দা আমি, সম্বন্ধে এবং তোর মিউজিক্যাল আপব্রিঙ্গিংটা একটু বল, জাস্ট ছুঁয়ে যাবো। হ্যাঁ, মানে আমার মিউজিক্যাল আপব্রিঙ্গিং বলতে আমি ওই যেভাবে শুরু তো বললামই, তো তারপর যেটা শেখা শুরু করলাম, ক্লাসিক্যাল শিখেছিস? আমি ক্লাসিক্যাল এবং নজরুল গীতি, তো ক্লাসিক্যাল এবং নজরুল গীতি শেখা শুরু হলো। এবার যথারীতি ক্লাসিক্যাল মিউজিকটা শেখা, নজরুল গীতি শেখা একরকম, পরবর্তীকালে রবীন্দ্রনাথের গান ছোটবেলায় আমার সত্যি কথা বলতে অতটা ভালো লাগতো না, কারণ আমি বুঝতে পারতাম না, বা ওই রিয়েলাইজেশনটারও বয়স সেভাবে হয়নি, হয়তো আমাদেরকে শোনানো হতো না, এটাও একটা সেটাও একটা ধরনের হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ। শুনে আমরা বড় হয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে আমার নজরুল গীতি অনেক বেশি ইন্টারেস্টিং লাগতো, কারণ সুরের এত ভ্যারিয়েশন, হ্যাঁ আমার প্রচণ্ড ফেভারিট, মানে সেটা এখনো আছে। কিন্তু আরেকটু যত বয়স বেড়েছে আমার তখন রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হলো। এবার আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত ফর্মালি শিখিনি, কিন্তু কোথাও গাইতে গেলে আমি আন্টিকে, মানে যিনি আমাকে শেখাতেন শ্রীমতী চন্দনা ভট্টাচার্য, ওনাকে আমরা আন্টি বলতাম। তা আন্টিকে বলতাম, আন্টি এই গানটা একটু তুলিয়ে দাও না, তাহলে ওই গানটা তুলে আমরা গাইতাম। এবং প্রচুর কম্পিটিশনে তখন পাড়ায় পাড়ায় নানা রকম প্রতিভা অন্বেষণ, এইসব হতো। আর আমার মা আমাকে আর আমার দিদিকে নিয়ে যেত, আমার দিদিও খুব ভালো গান গায়, তো আমরা প্রচুর কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। এবার এইসব করতে করতে অদ্ভুতভাবে স্কুলে তো মানে, এবার যা হয় যে স্কুলে যে গান বাজনা করে বা যে একটু ছবি আঁকে, স্পেশালি গান বাজনা করে আবৃত্তি করে, তারা একটু পাত্তা পায়, হ্যাঁ পাত্তা পায়, এবং তারা যে কোনো অনুষ্ঠানে তারা সবসময় স্টেজে থাকে। আমি স্কুলের অডিটোরিয়ামে কোনোদিন অডিয়েন্সের সিটে বসিনি, স্কুল কলেজ কোথাও, সবসময় স্টেজে। এবং ওই স্কুলের থ্রু দিয়ে আমি প্রচুর জায়গায়, আমি রহরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট,
এবার স্কুলের সুবাদে আমি প্রচুর রামকৃষ্ণ মিশন থেকে আমরা প্রচুর জায়গায় গান গাইতে যেতাম। সেটা মালদা গেছি, দেওঘর গেছি, অনেক জায়গা, পুরুলিয়া। এবার এইসব জায়গায় গান গাইতে যেতাম। এরকম করে করে গান বাজনাটা মানে পড়াশোনা তো চলছেই, গান বাজনাটা কিন্তু একদম গেড়ে বসছে আস্তে আস্তে ভেতরে। এরম করতে করতে এবার রেয়াজ হচ্ছিল- করছিস বাড়িতে? রেয়াজ ছোটবেলায় সত্যি কথা বলতে ফাঁকিবাজি করতাম। হ্যাঁ, এটা ফাঁকিবাজি স্ট্যান্ডার্ড না? হ্যাঁ ফাঁকিবাজি করতাম, হ্যাঁ খুবই ফাঁকিবাজি করতাম। আমার দিদি অনেক বেশি রিগোরাসলি রেয়াজ করতো, আমি ফাঁকি দিতাম প্রচুর। কিন্তু ওই আর কি, মানে অফকোর্স করেছি এককালে। ওই ফাঁকিটার মানে দিনে হয়তো 4 ঘন্টা রেয়াজ করিনি, কিন্তু হ্যাঁ দিনে আধ ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট হলেও আমি করেছি। মানে সেটা কোন বয়স পর্যন্ত? সেটা কোন বয়স পর্যন্ত বলতে কলেজে কলেজ অবধি 40 মিনিট রেয়াজ করেছিস? 40 মিনিট মানে এটা ভালো করিস। হ্যাঁ কলেজ বলবো না, তা নরেন্দ্রপুর, মানে আমি তো আবার হোস্টেলে পড়েছি, ওখানে গিয়ে একটু ইয়ে হতো। কিন্তু ওখানে আমি আমার হারমোনিয়ামটা নিয়ে গেছিলাম হোস্টেলে আমি করতাম আর কি। যখন হোস্টেলেও পড়াশোনা কিচ্ছু করিনি, ঠিক আছে, খুবই ফাঁকিবাজ ছিলাম। এবার কি হয়েছে যে গান বাজনাটা এরম চলতে চলতে দুর্ভাগ্যবশত আমার মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত ভালো হয়ে যায়। হ্যাঁ, এবার দুর্ভাগ্যবশত। স্ট্যান্ড করেছিলাম, মানে সেটা আর বলতে চাইছি না আমি। হ্যাঁ এবার সেইটাতে লোকে ভাবলো যে কেন? লোকে ভাবলো যে আমি বিরাট হয়তো পড়াশোনায় একটা স্ট্যান্ড করেছিস? স্ট্যান্ড করেছিলাম, মানে আমি রামকৃষ্ণ মিশনে সেকেন্ড হয়েছিলাম আর স্টেটে 25 র্যাঙ্ক করেছিলাম। হ্যাঁ এসব আমি, সাংঘাতিক ব্যাপার তো। কিন্তু ওটা সত্যি বলছি ভুলবশত হয়ে গেছিল। কারণ এটা আপনাদের হ্যাঁ। জন্য একটা না, এটা খুব না, এটা আমার এই জন্য জন্যই বলা যে কি বলতো, মানে অনেকে বলে না যে পড়াশোনার জন্য আমাদের গানটা হলো না। এটা একটা জ্বলন্ত উদাহরণ। তুই যে লেভেলে পড়াশোনা করেছিস বা একটা 25 র্যাঙ্ক করা কি আর কি ভালো হচ্ছে? তো পরে গিয়ে বুঝেছি সত্যি কথা বলতে মাধ্যমিকের র্যাঙ্ক ফ্যাঙ্ক কিচ্ছু ম্যাটার করে না, বিশ্বাস করো। কিন্তু মুশকিল হয়েছিল যে লোকের ধারণা হয়ে গেছিল, বাবা মা এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যে আমি বিরাট পড়াশোনায় করে একটা বড় হব আর কিছু একটা সায়েন্টিস্ট হব বা কিছু। কিন্তু সেইটা আমার ইনক্লিনেশনটা গান বাজনা তখন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি কাউকে বোঝাতেই পারছি না যে আমি পড়াশোনার দিকে আমি যেতে চাইবো না আলটিমেটলি। কিন্তু যা হয় যে আমাদের ফ্যামিলিতে আমি প্রথম জেনারেশন যে মিউজিকে রয়েছি ফুল। না, এখানে আমি মাঝখানে একটু বলবো, কেননা তাহলে ওইটা হবে। আমি জাস্ট জানতে চাইছি, এই যে তুই 40 মিনিট করে 1 ঘন্টা করে রেয়াজ করেছিস বলছিস, চেষ্টা করেছি যখন যেরকম সুযোগ এটাও পেয়েছি। চেষ্টা করেছিস বলছিস। হ্যাঁ, তো যখন সুযোগ সেইখানে পেয়েছি। খুব অনেস্ট, খুব frankly speaking, একদম ফ্র্যাঙ্কলি। সেইখানে দাঁড়িয়ে তোর মনে হচ্ছে যে আর মিউজিক ছাড়া তোর কিছু হবে না, মানে এই 40 মিনিট 1 ঘন্টা রেয়াজ করেই তোর মনে হচ্ছে? না, মানে সেটার একটা জায়গা আছে, ভালো এইটা- জায়গা, তুমি হ্যাঁ, ভালো হ্যাঁ। জায়গা তুলেছো। এই যে রেয়াজ করেছি, এই রেয়াজটা কিন্তু শুধুমাত্র গানের রেয়াজ নয়। আমি গান শিখছি, আমার ক্লাস 2-3 থেকেই না গানের সুর আমাকে ভাবানো শুরু করলো, সুর করা। আমি ছোট ছোট ছড়া লিখতাম, ছড়ায় সুর করতাম। হ্যাঁ, অনেক ছোট বয়স থেকে। এবার এগুলো তো আমাকে কেউ শেখায়নি, আমি জানি না কোথা থেকে এলো। কিন্তু রেয়াজটা মানে আমি কিন্তু তখন কিছু একটা নিয়ে ভাবছি, কোনো নোট কম্বিনেশন ভাবছি, সেটাও পার্ট অফ দ্য রেয়াজ। নট অনলি আমি পাল্টা সাজছি, ঠিক আছে। এবার ওই সোচ কা রেওয়াজ যেটা বলে, ওটা তখন এত কিছু জানতাম না। পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি রেয়াজ করছি মানে গান তো গাইছি, কিন্তু গান তৈরি করার পেছনে আমার দেখছি অদ্ভুত একটা আকর্ষণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনক্লিনেশনটা, আমি ইনক্লাইন্ড মোর টুয়ার্ডস মেকিং মিউজিক। এবার এটা তুই কলেজ লাইফেই বুঝতে পারছিস? কলেজ লাইফে, স্কুল পাশ করা, হ্যাঁ 11-12 সময় থেকে আস্তে আস্তে ব্যাপারটা ঢুকেছে। কলেজ লাইফে একদম শিওর হয়ে গেলাম যে না, মানে আমি মিউজিক মেকিং এর দিকে খুব বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, এখানে বলছি, এখানে কি তোকে কেউ অ্যাপ্রিশিয়েট করলো তোর কোনো কম্পোজিশন, নাকি তুই নিজেকেই ভাবলি যে আমার না, তখন কোনো কম্পোজিশন অ্যাপ্রিশিয়েট করার ওরম কেউ ছিল না। কিন্তু আমি ক্লাস 8 নাগাদ একটা সুর তৈরি করেছিলাম, একটা গান তৈরি করেছিলাম, নিজেই লিখেছি, নিজেই সুর করেছি। সেটা আমি বাবা মা, দিদি, ভাই বোন এদেরকে শোনালাম, সবাই বললো বাহ দারুণ হয়েছে। তোর মনে আছে? হ্যাঁ মনে এই আছে। তুই শোনা না। এটা অনেক ছোটবেলায় তৈরি করা একটা গান। তাহলে বুঝবো যে হ্যাঁ। তখনকার চিন্তাটা কি ওর। দেখা হয় বারে বারে সে বৃষ্টির অন্ধকারে, দেখা হয় বারে বারে সে বৃষ্টির অন্ধকারে, স্মৃতির প্রাসাদ খানা থেকে ওই পাখি উড়ে যায় মেলে দিয়ে স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা। তারপরে চলো, বিউটিফুল। এইটা তারপর হচ্ছে দেখা হয় চোখ মেলে দীপান্বিতার কোলে, দেখা হয় চোখ মেলে দীপান্বিতার কোলে,
সুপ্ত শিশুর ঘুম ভাঙে বারে বারে, সুপ্ত শিশুর ঘুম ভাঙে বারে বারে, ঢেকে দেওয়া হাসি আর আকাশ মাতাল করা ওই চিৎকারে, দেখা হয় বারে বারে, দেখা হয় বারে বারে, দেখা হয় বারে বারে, দেখা হয় বারে বারে, সে বৃষ্টির অন্ধকারে, দেখা হয় বারে বারে, সে বৃষ্টির অন্ধকারে, স্মৃতির প্রাসাদ খানা থেকে ওই পাখি উড়ে যায় মেলে দিয়ে স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা। বাহ, very তোমাদের good. এই যদি ক্লাস 8-এ বলছিস, হ্যাঁ ক্লাস 8, তুই তো চাইল্ড পার্টি ছিলে। দারুণ না? হ্যাঁ, সে সবকিছু নয় কিন্তু না, না, মানে ওই দীপান্বিতা না। দীপান্বিতা কত সব বলছে, কত কথা। সুন্দর এত নোটটা লাগালো তুই কোমল এত ঢাকা। ভালো, হ্যাঁ, মানে Beautiful. ওর মধ্যে দেখ, আমি এটা সবসময় বিলিভ করি, এটা তোরা আমার সাথে একমত নাও হতে পারিস, যে কম্পোজার হয়ে আসে, কম্পোজার হওয়া যায় না, এটা আমি বিলিভ করি। আমি ঠিক। দারুণ তবলা বাজাতে পারি, দারুণ সেতার বাজাতে পারি, দারুণ ড্রাম বাজাতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কম্পোজার হতে পারলাম না, বা আমি চেষ্টা করলাম কিন্তু আমি হলাম না। এরকম আমি অনেক উদাহরণ তো দিতে পারি, মানে যারা ফ্যান্টাস্টিক সিঙ্গার্স, ফ্যান্টাস্টিক মিউজিশিয়ানস, ইনস্ট্রুমেন্টালিস্ট, দে ফেল্ড মিজারেবলি অ্যাজ কম্পোজার। যখনই তারা কম্পোজ করছে আমি দেখছি দম নেই। এটা দেখ এমন জায়গায় রয়েছে, তুই আহা বেরোবে, আহা বেরোতে বাধ্য, কিন্তু সেটা ওর ভেতরে কিন্তু ইনগ্রেন্ড। আর ক্লাস 8-এও কি গান বাজনা শিখেছে যে ওর মধ্যে দিয়ে এইসব বেরোচ্ছে। হ্যাঁ, যাই হোক, ওকে কাল্টিভেট করতে হবে। তুই বল এবার তোর ব্যাপারটা, তোর একটুখানি ছোট্ট করে বল যে তোর। একদম একদম ছোটবেলায় আমার শেখা মায়ের কাছেই, একদম বেসিক ট্রেনিং। তারপর 98-এ আমি শ্রদ্ধেয় রামকৃষ্ণ বসুর কাছে একদম পিওর ক্লাসিক্যাল শিখি। কিন্তু আমার বাড়িতে এটা ছিল যে মানে 1.5 থেকে 2 ঘন্টা এক একটা বেলায় করতে হবে, এটা আমার বাড়িতে নিয়ম ছিল। নালে খাওয়া বন্ধ, নালে আমার প্রিয় জিনিসগুলো বন্ধ হয়ে যেত। আমার মা এটা কোন একদম, বয়স? এটা ধরো তখন 3-4। বাহ, রাইট টাইম টু স্টার্ট। 3-4 আমার বাড়িতে মানে মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট। পড়াশোনা নিয়ে অত স্ট্রিক্ট মানে সেভাবে ছিল না। মানে পরীক্ষা যদি আমি 100-তে 65 পেতাম তাতেও কিছু বলতো না, কিন্তু গান আমি যদি 1.5 ঘন্টার জায়গায় 45 মিনিট করতাম বা 1 ঘন্টা করতাম, স্কেল দিয়ে মারতো, লাঠি দিয়ে মারতো। তো কিন্তু ওটা ওটা মানে একটা পিরিয়ড অফ টাইমে তখন একটু জোর করেই করতাম যে কখন খেলতে যাবো, কখন যা হয়। ক্লাস 2-3-4-এ কী সেন্স থাকতো, কিন্তু একটা টাইমের পরে ধরো ক্লাস 5-6-7 যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মিউজিকটা কানে আসছে, গান আসছে যেটা আমরা বলি, এবার গানটা পাচ্ছে, মানে গানটা গাইতে ইচ্ছে করছে, তখন কিন্তু ইট ওয়াজ স্মুথ। তারপর 98-এ আমি শ্রদ্ধেয় রামকৃষ্ণ বসুর কাছে একদম পিওর ক্লাসিক্যাল শিখতে শুরু করি। তো তিনি 2005 সালে এক্সপায়ার করে যান। তো 2006 সাল থেকে আমি শ্রী জয়ন্ত সরকারের কাছে শিখছি। হ্যাঁ হ্যাঁ, তো এখনো পর্যন্ত সেটা আছে। হ্যাঁ, হয়তো সেই সময়টা এখন পাই না, কিন্তু আমি বলছি ধরো ক্লাস ওই 2-3-4 থেকে আমি বলছি কলেজ লাইফ অবধি কিন্তু আমার 4-5 ঘন্টা রেয়াজ ছিল। একটা বন্দিশ শোনা না, বেশ মজা হবে। আমি একটা গজল শোনাই, আমার খুব গাইতে ইচ্ছা করছে। আচ্ছা, এটা আমাকে ডিটা দাও। ইটস এ ভেরি কমন গজল। ডি দেবো না? काश ऐसा कोई मंजर होता, काश ऐसा कोई मंजर होता, मेरे कांधे पे तेरा सर होता, काश ऐसा कोई मंजर होता, मेरे कांधे पे तेरा सर होता, काश ऐसा कोई मंजर होता। जमा करता जो मैं आए
हुए संग जमा 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 करता क्या बात? है जो मैं आए हुए संग सर छुपाने के लिए घर होता, सर छुपाने के लिए घर होता, मेरे कांधे पे तेरा सर होता, काश है ऐसा कोई मंजर होता। আহা, क्या बात? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। না, তোর সাথে এই যে কথা হচ্ছিল যে লাইভ কনসার্টস এর ব্যাপারটা, এটা হ্যাঁ। একটুখানি আলোচনা করি। যে তুই বলছিস না যে একটা জিনিস তোর ভালো লাগছে না আজকাল, যে এই যে এটা আমিও দেখছি আজকাল যে হ্যাঁ। লাইভে এটা কি হচ্ছিল বল এই আমি আলোচনাটা? মানে আমি দেখতে পাচ্ছি মানে মানে মেনলি আমাদের জেনারেশনে আমি পাচ্ছি দেখতে যে লাইভ, ধরো আমরা একটা লাইভ পারফর্ম করছি, ধরো ইয়া আলী আমরা পারফর্ম করছি, সেই গানটা একজন ভিডিও করছে লাইভে, যেমন হয় ফোন বা ক্যামেরা হোয়াট এভার, ক্যামেরায় ভিডিও করার পরে বাড়িতে এসে আমরা ভয়েসটা আবার ডাব করে ওটার সঙ্গে ভিডিওর সঙ্গে এডিট করে আমরা ছাড়ছি। সেটা আমার একটু প্রশ্ন, মানে দিস ইজ গুড অর ব্যাড? কারণ এটা আমার একটা অদ্ভুত লাগছে। আমার মনে হয় লাইভে যে মানে একটু আগে আমরা আড্ডা দিচ্ছিলাম, এই আড্ডার আগেও আমরা বেশ কিছুটা আড্ডা দিয়েছি, যে তুমি একটু আগে আমাকে বলছিলে হ্যাঁ, তোর হিউম্যান কি version? এরারটা, তোর এর এগেইনস্টে একটা হিউম্যান বক্তব্য এরারটা ছিল। আমার মনে হয় যে একটু হ্যাঁ, দরকার। এটার দুটো অ্যাসপেক্ট আছে। এটা কেন একটা হয়? হচ্ছে- যখন আমি শুনি লাইভে, আমি যখন বসে শুনছি তখন আমার লাগছে বাহ বেশ ভালো গাইছি তো। হুম, ওইটাই যখন আমি এমনি শুনছি মানে হুম। ক্যামেরায় তোলা, হুম, আমার মনে হচ্ছে অনেক জায়গাতেই বেশুরো। হ্যাঁ। এটা তুই একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন হুম। দিলি তখন, এটা একটু বল না এটা আমাদের। আমার যেটা মনে হয় সায়েন্টিফিক্যালি যখন আমরা লাইভ একটা শো শুনি তখন আমরা একটা ইটস আ কমিউনিটি লিসেনিং, রাইট? আমরা অনেকের সাথে শুনছি, এখানে 100 জন 200 জন 500 জন 1000 জন 50,000 জন। এবার সেখানে যখন স্টেজ থেকে সাউন্ডটা আমাদের কাছে পৌঁছচ্ছে, দেয়ার আর লট অফ আদার ফ্রিকোয়েন্সিজ অলসো। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিজ তখন স্টেজে আমাদের বেস বাজছে, ড্রামস বাজছে, গিটার বাজছে, কিবোর্ড বাজছে, ভোকালস বাজছে, তার সাথে আমাদের অডিটোরিয়ামের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সিজ রয়েছে, অনেক কিছু অডিয়েন্সের নিজের যেই ফ্রিকোয়েন্সি রয়েছে, তো সব মিলে একটা সব কিছু মিলে সবটা আমাদের কানে পৌঁছাচ্ছে, অ্যান্ড ইটস আ ভাইব। মানে আমরা লাইভে কিন্তু ওই ভাইবটার জন্য লাইভে আমরা মজা পাই, যে লাইভ কেন শুনি? তো আমরা লোক অডিও ক্যাসেট সিডি রেকর্ডিংই শুনতে পারতাম, মানুষ কেন লাইভ শোনে? একটা ভাইব আমরা শুনতে যাচ্ছি, একটা ইটস আ লাইভ ভাইব, সবাই শুনছে, হাততালি দিচ্ছি, হই হই করছি, চিৎকার চেঁচামেচি করছি। এইবারে তখন যে সাউন্ডটা আমাদের কানে পৌঁছাচ্ছে, দ্যাট ইজ নট অনলি ভোকালস, there are lot of frequencies mixed in the entire frequency spectrum. এবার যখন আমরা সেই সেম জিনিসটাই আমাদের ফোনে শুনছি, ফোনে কি হয়, ফোনে স্পিকারে আমাদের বেস, লো ফ্রিকোয়েন্সি, লো মিড সেকশনগুলো সব বাদ চলে যায়, আমরা শুধু শুনতে পাই মেনলি হাই মিড ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি। এবার কি হয়, যখন মানুষ একটা পারফর্ম করে, একজন কেউ গায়, মানুষ তো রোবট নয়, তারা সবসময় একটা হিউম্যান এরার সবসময় থাকে, যে কোনো আর্টিস্টের। খুব হাতে গোনা কিছু আর্টিস্ট আছে যিনি মানে কখনো কোনো হিউম্যান এরার নেই, মানে সবসময় সুরে গান, এরকম কিছু আছেন, সোনু নিগম তার মধ্যে, মানে সোনুজিকে আমি কখনো রেকর্ডিং এ বা ফোনেও কখনো বেশি শুনিনি আর কি। তো এরকম খুব হাতে গোনা কিছু মানুষ আছেন। আমি রিসেন্টলি শানকে শুনলাম, আমি বললাম এত ভালো গাইলো রিসেন্টলি কলকাতাতে প্রোগ্রামে আমি গেছিলাম, শুনছিলাম, এবং পুরো কনসার্টটা আমি এত মন দিয়ে শুনলাম, মানে এত ভালো লাগলো। অনেকদিন পরে একটা 1.5-2 ঘন্টার প্রোগ্রাম, বা আরও বেশি 2-2.5 ঘন্টার প্রোগ্রাম, এতগুলো গান এবং ফ্ললেসলি গেয়ে গেল, এত আমি মানে আই এম জাস্ট মুভড। হ্যাঁ, জি বলছিলি? হ্যাঁ, তো এবার তাছাড়া এরকম দু একজন কিছুটা পার্সেন্টেজ ছাড়া বাকিরা ওই হিউম্যান এরারটা তখন আমরা যখন ফোনে শুনি, শুধুমাত্র ভয়েস ভোকাল যে ফ্রিকোয়েন্সিটা সেইটা আমাদের কানে আসছে বলে সেইটা আমাদের কানে আসে, এবং শুধুমাত্র সেটা তখন, কারণ আমাদের কাছে অন্য কোনো রেফারেন্স ফ্রিকোয়েন্সিগুলো নেই। তো অডিও ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি বা সায়েন্স অনুযায়ী ওইটা বেসুরো তো লাগবেই,
দ্যাট ইজ আ ভেরি সিম্পল থিং। তাহলে কি করা উচিত? ওই ভিডিও বাজারে ছেড়ে এবার দেওয়া কি উচিত? করা উচিত সেটাতে দুটো পার্সপেক্টিভ। তুই বল হ্যাঁ, তোরটা। দুটো পার্সপেক্টিভ। এবার আর তুইও বল। যখন আমরা কিছু একটা শরীর বানাচ্ছি বা কিছু বানাচ্ছি বা কাউকে একটা ওটা আমরা পাঠাবো বা দেখাবো, সেই পারপাসে যদি আমাদের একদম অ্যাকিউরেট পারফেক্টলি পাঠাতে হয়, তাহলে সেই জিনিসটা করে লোকে যে ওইটাকে রিড আপ করে পুরো গানটা মিক্স করা হয়। শুধুমাত্র ভোকাল ডাবিং তো নয়, ড্রামস, বেস, এগুলো সব প্রপার মিক্স করা হয়, কারণ লাইভের মিক্স আর একটা স্টুডিও রেকর্ডিং এর মিক্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এটা কিন্তু বিদেশে কিন্তু অনেকদিন ধরে ব্যান্ডে হয়ে এসছে, বহুদিন হয়ে আসছে, বহু বছর। তো সেইটা পাঠানো হয়। আর একটা হচ্ছে আমরা একদম ইনট্যাক্ট জিনিসটা কাউকে শোনাতে পারি যে দিস ইজ দ্য লাইভ ভাইব। এবার অডিয়েন্স যদি ওই জিনিসটা শুনে মানে জাজ করে নেয় যে এ তো বেসুরো গাইছে, হ্যাঁ, সেটা যারা এমনি সুর থেকে বেরিয়ে গেছে তারা তো এমনি বেসুরো গাইবে, সেটা লাইভে হোক আর রেকর্ডে হোক, তখন পরে পোস্ট প্রোডাকশনে কারেক্ট করতে হয়। কিন্তু যারা লাইভে সুরে গেয়েছে, ফোনে আমাদের বেসুরো লাগছে, সেই জাজমেন্টটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। অডিয়েন্স ফোনে শুনে বলে দেয় বেসুরো গাইছে, কিন্তু লাইভে তিনি যদি থাকতেন প্রেজেন্ট, তাহলে ওটা বেসুরো লাগতো না। কি করা উচিত? করা উচিত মানে ইট ডিপেন্ডস অন দ্য পারপাস। আমার যদি মনে হয় কাউকে পারফেক্টলি শোনাতে চাই, তাহলে আমি রেকর্ড করে শোনাবো, ডাব করে মিক্স করে। ও যেটা বললো যে আজকে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় দেওয়া মানে তো পারফেক্টলি লোককে শোনানো, কজন আর পাচ্ছে যে শরীর অর্গানাইজারকে পাঠাচ্ছে বা কিন্তু এত পারফেকশনের কি দরকার? মানে মানুষকে এত কোয়েশ্চেন, মানুষকে এত পারফেকশন শুনতে চায়, মানে আমি সেটাই শুনতে চাই মানে কি বলতো, আমার মনে হয় যেটা শুনিয়ে মানুষকে ওটাকে হ্যাবিচুয়েটেড করা হয়েছে। এই যে আরেকটা কথা, অটো টিউনের ব্যবহার। হ্যাঁ, অটো টিউন নিয়ে লোকে একটা মিথ, অনেক নন মিউজিক্যাল লোকজন জিজ্ঞেস করে আপ তো অটো টিউন আপ লোক ইউজ করতে না, অটো টিউন লোকে জানি না অটো টিউন খায় না, মাথায় দেয় না কি। এবার একটা এমন বিষয় নিয়ে আমরা জাস্ট কথা বলছিলাম, কিন্তু কথার মাঝখানে একটু টি ব্রেক নিতে হলো সঙ্গত কারণেই। ডাইরেক্ট মেঘলা মুড়ি হলে ভালো হতো, বল? খুব ভালো হতো। হ্যাঁ, ওটা একটু ডিও হয়ে গেল, খাওয়া হতো পরের বার আমাদের পাড়ায় মুড়ি, তারপরে তোর কি বলে, হ্যাঁ, আলুর চপ আর পেঁয়াজি যা বানাচ্ছে না, ওই বুঝেছিস আমাদের পাড়ায়, ও দারুণ। ও পৃথিবীর যে কোনো জায়গায় থাকি যেন মনে হয় বৃষ্টি পড়লে ওইখানে চলে যায়। না, দুটো জিনিস, একটা হচ্ছে অটো টিউনিং, পিচ পারফেকশন। এইটা নিয়ে আমার একটা মানে তোদের কাছ থেকে খুব সিরিয়াস এবং ফ্র্যাঙ্ক ওপিনিয়ন চাইবো আর কি, তোরা এটাকে অ্যাভয়েড করিস না। সেটা হচ্ছে যে এই দুটোর কি বলবো ভেরিয়াস ইউজ আমি দেখতে পাচ্ছি অন স্টেজ, recording studio, and surely on reality shows also. এইটা নিয়ে তুই ফার্স্টে বল, এই তিনটে ফ্রেজে তুই কিভাবে ব্যাপারটাকে দেখছিস? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অটো টিউন হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে? ইটস জাস্ট অ্যানাদার প্লাগইন, যেই প্লাগইনটা আমরা একটা ভোকাল ট্র্যাকে ইউজ করা হয় মিক্সিংয়ের সময়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। যেরকম রিভার্ব প্লাগইন আমরা ইউজ করি, ডিলে প্লাগইন ইউজ করি, সেরকম অটোটিউন একটা প্লাগইন। অটোটিউনের কাজটা কি? আমাদের ভয়েস যে নোটগুলোর থেকে বেশি কম হচ্ছে, কাছাকাছি আছে, সেগুলোকে ওই জায়গায় ম্যাপ করে দেয়। সিটা থেকে একটু বেড়ে গেল, সি এর থেকে একটু নিচে গেলো, ও সি এ বসিয়ে দেবে। এটা হচ্ছে অটোটিউনের কাজ। এবার এটার ইউজটা তোমার, আমার মনে হয় যে ইউজটাকে আমরা যেভাবে ভেবেছি এতদিন, শুরুতে কিন্তু একরকম ইউজ ছিল, যে ছোটোখাটো যেগুলো এদিক ওদিক হবে ফাইন টিউনিংয়ের জন্য আমরা অটোটিউনটা ইউজ করছি। আস্তে আস্তে যেটা হলো যে ভোকালটাকে 100% পিচ পারফেক্ট করার একটা টেন্ডেন্সি শুরু হলো। সেটা কে করেছে, কবে করেছে, এটা আমার জানা নেই। বলতো কেন আমি তোকে বলছি যে আমরা এক্ষুনি কথা বলছিলাম যে আগের যারা শিল্পীরা ছিল তারা কি তাহলে বেসুরো ছিল? তাদের তো না, তাদের সম্বন্ধে তোর কি বক্তব্য? একেবারেই বেসুরো ছিল না। মানে বেসিক্যালি এই কনসেপ্টটা টিউন, ভোকালকে 100% পিচ টিউন করার কারণটা আমার যেটা মনে হয়, যেটা শুরু হয়েছিল যে আগেকার দিনে কি হতো, সবকিছু স্টুডিওতে একসাথে রেকর্ডিং হচ্ছে, ভোকালিস্ট, মিউজিশিয়ানস, সবাই লাইভ, পুরো জিনিসটা লাইভ, ঠিক আছে? ভায়োলিন বাজছে লাইভ, গিটার বাজছে লাইভ, বেস বাজছে লাইভ, কিবোর্ড বাজছে লাইভ, সেতার বাজছে লাইভ। কিবোর্ড তো অত ডিজিটাল ছিল না, পুরো অ্যানালগ জিনিসপত্র হতো। এবার যখন থেকে ডিজিটাল রেকর্ডিং টেকনোলজি এলো, তবে থেকে সব কিছু কিন্তু একটা 440 হার্টসে টিউন করা জিনিস। তো আমি একটা কিবোর্ড বাজাচ্ছি, কিবোর্ডে তো আমি কখনো বেসুরো সিটা বাজাতে পারবো না, কিবোর্ড বাজালেই সিটা সুরেই বাজবে, কারণ দ্যাটস ডিজিটাল। এবার ভোকাল তো ডিজিটাল নয় মানুষের, ঠিক আছে? বা ভায়োলিন তো ডিজিটাল নয়, বাঁশি তো ডিজিটাল নয়।
এইগুলো, এই যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, একটা জিনিস পুরো পিচ পারফেক্ট বাজছে, আর একটা একটু হিউম্যান এরার এরম হয়ে যাচ্ছে, এই দুটোকে ম্যাপ করার জন্য শুরু হলো এই টিউন করার টেন্ডেন্সি, যাতে আমাদের ওই হিউম্যান এরারটাকে মিনিমাইজ করা যায়। কিন্তু মিনিমাইজ করতে গিয়ে যে প্রবলেমটা হলো যে 100% পিচ টিউনিং করার একটা টেন্ডেন্সি শুরু হলো, যেই কারণে এখন দেখবে তুমি সবাই সব গান সুরে লাগে, অত্যধিক বেশি সুরে। আমার মনে হয় যে এতটা বেশি সুরের তো কোনো দরকার নেই, আমি সেটাই বলছি, কোনো মানে হিউম্যান এরারই নেই। আগেকার দিনের অনেক রেকর্ডিং এ কি তোর মনে হচ্ছে দে আর আউট অফ কি? সেটা এখন শুনলে মনে হয়, মনে হয় তো, অফকোর্স মনে হয়, ডেফিনেটলি মনে হয়, কিন্তু মানে সেইটাই কি তো বলতো, বিউটি, ইটস নট আউট অফ পিচ, মানে একটু শার্প, একটু ফ্ল্যাট, মানে সেইটাই তো হিউম্যান দ্যাটস দ্য বিউটি। বিউটি। মানে ওই জন্যই মানুষ এত ভালোবেসেছে, মানে ওই যে হিউম্যান এরারটা, এটা তো প্রত্যেক মানুষই, আমি একটা কোনো সামান্য কাজ করতে গেলেও সেই কাজের মধ্যে একটা মিনিমাম ভুল থাকবে সেই কাজটা। আমি একবার সেই বোধহয় স্বাভাবিক। গিরিজা দেবীজির একটা রেকর্ডিং করতে এতে গেছিলাম HMV স্টুডিওতে, তখন ব্যানার্জি দা ছিলেন, সুশান্ত ব্যানার্জি ইজ ওয়ান অফ দ্য লেজেন্ডারি রেকর্ডিস্ট আর কি। আচ্ছা, তো আমি ওনার কাছ থেকে সব পুরোনো দিনের গল্প টল্প শুনতাম, উনি কাকে না রেকর্ডিং করেন, মানে বিলাত খা সাহেবকে করেছেন, আইরো খা সাহেবকে করেছেন, লতাজিকে করেছেন, এরকম। তো আমি এরকম কথা বলতে বলতে এরকম এই যে বেসুরো সুরে, মানে সবাইকে এরকম সুরে গাইতে সব বলে না, এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা অদ্ভুতভাবে বলেছেন। কোন গানটা এখন ঠিক মনে পড়ছে না, যে হেমন্তবাবু রেকর্ডিং করে যখন গাড়িতে উঠছেন, তখন ব্যানার্জি দা নাকি ওটা চালিয়ে বুঝেছেন যে এখানে একটা জায়গায় বেশ মোটামুটি বেসুরো আছে। তো উনি দৌড়ে গেছেন, মানে হেমন্ত দা মানে কি বলে, ওই গানটা না এই জায়গাটায় মানে একটু বেসুরো আছে, মানে কি করবেন। তো উনি নাকি সিগারেট একটা বেশ বড় টান দিয়ে বলেছিলেন, বেসুরো আছে, ওর জন্যই গানটা হিট হবে বলে উনি গাড়ি করে এইটা মোস্ট প্রবাবলি কে জানে কখনটা, মোস্ট প্রবাবলি আমি জানি না আমিও কোন গান। তুই শুনেছিস? হ্যাঁ, মানে শুনেছিলাম এই গল্পটা, কিন্তু ওনার মধ্যে সেই কনফিডেন্সটা তো এই যে পিচ পারফেকশনে যে ব্যাপারটা তুই বললিস, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি যেতে হবে, বিকজ আমাদের অনেক পয়েন্টস আছে যেগুলো ধরতে হবে। এই যে লাইভ শোতে পিচ পারফেকশন, এখন আমি যেটা কয়েকটা লাইভ শোতে রিসেন্টলি দেখলাম, পুরো কনসার্টটাই +1-এ বাজছে, পুরো কনসার্টে +1, মানে হচ্ছে জাস্ট লিপ দেওয়া। আপনাদের যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না, এখন দু ধরনের প্রোগ্রাম অন দ্য স্টেজ আমরা করে থাকি, একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1। -1 হচ্ছে ট্র্যাক বাজবে কিন্তু সিঙ্গার লাইভ গাইবে, আর +1 হচ্ছে পুরোটাই লিপ, মানে পুরো যে গাইছে পুরোটা লিপ। এবং রিসেন্টলি কলকাতা শহরে একটা বড় কনসার্ট হয়েছে, আমি তাদের নাম বলছি না, পুরো কনসার্টটাই আমার মনে হলো যে পুরোটা খালি রেকর্ডই বাজছে, এবং তারা প্রথম থেকে এবার সেই কি বলে লালমোহন বাবুর ভাষায় টপ টু বটম পুরোটাই মানে +1। তো এটা কি তুই কি অফেন্স মনে করিস? ইট ইজ আ ক্রিমিনাল অফেন্স? এটা দেখো, অডিয়েন্স তো ওই পিচ পারফেক্ট রেন্ডিশনটা শুনতে আসেননি, আমার যেটা মনে না হয়। না না, সেটা অডিয়েন্সের কথা ছাড়, এই যে যারা করছে, এটা তো লাইভ ভাইবটাকে নষ্ট করা হচ্ছে। আমার মনে হয় যে লাইভ ভাইবটা তো ওটা নয় যে আমি না 100% না না না, তুই খুব বাঁচিয়ে কথা বলছিস, ওটা বলিস না। না, আমি সেটাই বলছি। না না, আমি সেটাই বলছি, লাইভ না না না, যারা করছে হ্যাঁ, তারা এটা অন্যায় করছে কি অফকোর্স করছে? অন্যায়, কারণ অফকোর্স অন্যায়, অডিয়েন্স তো ওইটা শুনতে আসেনি, সেটাই বলছি, অন্যায় এই কারণে মানে অডিয়েন্সকে চিট করা হচ্ছে তো, অফকোর্স কাইন্ড অফ চিটিং। তার মানে এই যে Definitely. +1 কাইন্ড অফ না, ইটস আ চিটিং, লেটস Audience- স্ট্রেট, বিকজ এটা বলতে হবে তোদের। এবার ইটস আ অডিয়েন্স ওয়ান ওয়ে টু ওয়ে না, ইটস আ চিটিং when you record the entire thing and then you call your audience and পুরো খালি রেকর্ডটাই চালিয়ে দিলে, আর বাকিরা সব মানে জাস্ট লিপ দিয়ে চলে গেল। ইউ আর মানে তুমি তোমার লাইভ জিনিসটাই তো থাকলো না। থাকলো live না, শুধু জিনিসটাই না, থাকলো পুরো না। অডিয়েন্সকে তুমি চিট করলে। কিন্তু এবার ওই যে যেহেতু এই জিনিসটা পুরো প্রডিউসড, আমি যেটা বলছিলাম যে এবার লোকে যেহেতু ফেসবুকে এখন ফোনে গান শুনছে, ঠিক আছে, এখন তো আর মিউজিক সিস্টেমে গান শোনে না, ফোনে ফেসবুক চালিয়ে বা ইউটিউব চালিয়ে যখন শুনছে, অডিয়েন্স যারা ওই দিন শোতে যায়নি, তারা কিন্তু অডিয়েন্স তারা শুনছে একদম পুরো প্রডিউসড জিনিস, তাদের মনে হচ্ছে কনসার্টটা দারুণ হয়েছে বা ওরম কনসার্ট না, দারুণ কিন্তু ও হয়। তো বললো একটা রিসেন্টলি ও একটা প্রোগ্রাম এরকম শুনেছে যেখানে সেতার বা সরোজ যিনি বাজাচ্ছিলেন বা যাই বাজাচ্ছেন, তো হাতই তো মিলছে না, কারণ উনি সেতার সরোজ মেলানোটা খুব টাফ। খুবই টাফ। ঠিক ঠিক। তুই এটা ফেস করেছিস? তখন তোর কি ফিলিংটা কি? তুই হেসেছিস বাড়িতে বসে বসে নাকি? না, আমার মনে হলো যে আমি কেন এলাম আর কি।
তা আমি এটা বাড়িতে বসে দেখতে পারতাম। তোর এটা মনে হয় সেটাই না? বলছি, সেটাই হ্যাঁ। বলছি। আমি তো তো এটাই সেটাই এবার বলছি, এবার মানে- অ্যাজ আ মিউজিশিয়ান আমার খারাপ লেগেছে, অ্যাজ অ্যান অডিয়েন্স যারা বুঝতে পেরেছে ফাইন, মানে তাদেরকে তো অবভিয়াসলি চিট করা, যারা বুঝতে পারেনি দে শুড নো। দে শুড নো, দে শুড রিভোল্ট। আমার কথা হচ্ছে দে শুড রিভোল্ট। আমরা অনেক ট্রোলিং করি, নানান কিছু ভুলভাল জিনিস নিয়ে হুম। ট্রোলিং করি। আমার মনে হয় এইসব জিনিস নিয়ে একটু ট্রোলিং হওয়া দরকার, কেননা তুমি অডিয়েন্সকে এরমভাবে কিন্তু চিট করতে পারো না। মানে পরিষ্কার ভাষায় আজকে পুরো রেকর্ডিংটাই বাড়িতে করে গিয়ে আমি যে চালিয়ে দিলাম রেকর্ডিংটা, পুরো কনসার্টটা। আর আমার আরেকটা জিনিস খারাপ লাগে, সেখানে যদি অনেক বড় প্রথিতযশা লোকজন ওই কনসার্টে থাকে, তারা কি করে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে, তারা কি করে, মানে কোন মন্ত্র বলে যে তারাও ওই এই, এবং তারা তাদের অনেককেই, এই যে আমি যে কয়েকটা প্রোগ্রামের কথা বললাম, এই যে ফুল +1, তাতে কিন্তু অনেক নামি দামি শিল্পীরাও ছিল। তারা কি করে পুরোটা অ্যাকসেপ্ট করছে, মানে তারা তো প্রথিতযশা, তারা তো খেটে গান বাজনা করে, এবং আমি জানি তাদের মধ্যে অনেকে এক্সেলেন্ট সিঙ্গার্স। তারা কি করে পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে? ইটস মানে এনিওয়ে। তো আমার তোর একটা কম্পোজিশন আমি শুনতে চাই, তারপর আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে বলো। তোর একটা গান, তুই জানিস আমি যখন প্রথম শুনেছিলাম, মানে আই ওয়াজ ফ্লোর্ড অ্যাবসলিউটলি। এবং আমার মনে আছে আমি শান্তিনিকেতন যাচ্ছিলাম কোনো একটা ধাবায়, ওই ধাবায় অনেকবারই আমার উক্ত ব্যক্তি এবং উক্ত ব্যক্তির ভীষণই পপুলার ওয়াইফ, তাদের দুজনের সাথে আমার অনেকবার দেখা হয়েছে ঘটনাচক্রে। সেবার যখন যাচ্ছিলাম আমি দেখি আমাদের জয়বাবু, জয় সরকার আর লোপা ওখানে বসে আছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম, শোন, চা তো খাবো একসাথে, কিন্তু তার আগে একটা কথা বলি, একটা ছেলের কম্পোজিশন শুনলাম, আমার মনে হচ্ছে এই ছেলেটা অনেক দিন দেখবার জন্য এসছে, ওর মন কেমনের জন্য। একটু শুনি না, চল না, একটু শোনা না। আচ্ছা ঠিক আছে। জলে ভেজা চোখ বোঝা যাবো, নিশানাতে স্মৃতির ভিড় এলোমেলো ঘর God bless you, God bless you, দারুণ। God bless you. এবার এই বল, এই গানটা কোন তালে, কোন তালে ভেবেছিস? 7 মাত্রা। হ্যাঁ, এইখানে আমার একটা বক্তব্য আছে, আমার জানবার আছে। এই যে তোরা এই 6, 8 আর 7, 8 বলতে কি বুঝিস বল? তুই তো এখনকার সিঙ্গার, তো তোকে তো এই 6, 8 আর 7, 8 এর গল্পটা আমাকে একটু বল। আমি জানতে চাইছি তোদের কাছে। এটা কোনো পরীক্ষা টরীক্ষা নিতে না, না, না। লগ্ন বলেছি, এই যে সঙ্গীত বিশারদ বসেছে। 6-8 মানে আমরা সবসময় 6-8টাকে, মানে যে আমি টেকনিক্যাল কথা বাদ দিয়ে বলছি। না, আমি টেকনিক্যাল জানতে চাই। ও মানে আমি নর্মালটা বলে নিই আগে। হ্যাঁ, মানে বল। যেটা 6-8 আমরা বুঝি, 6-8 মানে ইট শুড বি আ মেডলি, বড় একটা মেডলি হবে 6-8। মানে আমরা শোতে সবসময় যেটা প্রত্যেক আর্টিস্ট বলে থাকে, 6-8 শুড বি আ মেডলি এবং নাচ। এটা হচ্ছে ফার্স্ট কথা। মানে এটা প্রত্যেকটা শিল্পী সেটাই ভাবে, বা অডিয়েন্সও হয়তো সেটাই ভাবে, একটা 6-8 করে শেষ করে দেবো। না, সেটা এইটা এই উত্তরটা আমি চাইনি, না, না এইটা মেডলির সাথে দেখ, মেডলি না, তুমি আমাকে বললে 6-8 এর কথা বললে, না, সেটা হোয়াট ডু ইউ মিন বাই 6-8? 6-8 মানেই লাস্ট মেডলি শেষ করতে হবে প্রোগ্রাম, ওটা না। মানে অ্যাবসলিউটলি রক অ্যান্ড রোল দিয়ে প্রোগ্রাম শেষ করা যায়। এই কনসেপ্টটাও ভুল, আমি তোকে বলছি, মানে ভুল বলতে বাধ্য হচ্ছি। না, আমি মেডলির কতগুলো দেখ ডিসিপ্লিন আছে। আমরা ছোটবেলা থেকে এত বেশি ওয়েস্টার্ন মিউজিক আর সব মিউজিক শুনে তো আমি করে বড় হয়েছি। আমি খালি ক্লাসিক্যাল, মানে একেবারে পুরো ক্লাসিক্যাল টাইপস নই আর কি। আমি প্রচুর প্রচুর ওয়েস্টার্ন মিউজিক শুনেছি, এবং সেটা আমার এই ব্যান্ডে, তোরা বন্দিশ ফিউশন বল, কার্মা বল, এগুলোতে ওই তোরা যে সাউন্ডটা শুনিস ওরই আর কি। তো আমার কথা হচ্ছে 6-8 এর সাথে মেডলির কোনো সম্পর্ক নেই, যেটা যারা বলছেন তারা না জেনে বলছেন। আমি 6-8টা মানে 6-8 বিট, 6-8 ফর্মটা বলতে কি বুঝিস?
6/8 মানেটা কি, মানে বস্তুটা কি? মানে ওটা তুই আমাকে বলছিস, মানে ওইটা বিট হিসেবে বল। 1 2 3 দাদরা 1 বললে 2 তুই 3 কি 1 2 বলবি? 3 1 2 3 1 2 3 8 এটা চলছে যাচ্ছে। টাটা টিক টাটা টিক টাটা, এটা প্রচুর গান। সো 100% লাভ 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 না, এরকম। না, 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 সেই এই তো pattern। সে তো বারান্দার রোদ্দুরে 6/8। হ্যাঁ, ওটা না, তুই কি বুঝিস? তো 6/8 তোর উত্তরটা আমার খুব মানে 6/8 একটা impress করলো বেসিক্যালি না। টাইম সিগনেচার। আমরা যদি ওয়েস্টার্ন মিউজিকের কনসেপ্টে বলি 6/8 একটা টাইম সিগনেচার। এইবার আসতে ঠিক জায়গাটায় যাচ্ছে। তো টাইম এবার সিগনেচার এই উত্তরটা শুনি, যেটা এটাই। বাংলা, মানে আমার যেটা মনে হয়, যেটা বাংলার সাথে যদি রিলেট করি তো ডাবল দাদরা, ঠিক আছে, মানে সেটা তুমি আরো ভালো বলতে পারবে, কিন্তু আমার যেটা মনে হয়েছে 6/8 একটা টাইম সিগনেচার। এখানে নানা রকম টাইম সিগনেচার আছে, 6/4 হতে পারে, 2/4 হতে পারে, 4/4 হয়, 7/8 হয়। না, আমি 6/8 আর একটা 7/8, মানে তোর হ্যাঁ, ঘরে একটা 6/8 পড়েছিল না, মানে হচ্ছে, মানে রণজয় মানি হচ্ছে 7/8, হ্যাঁ, আমি শুনছিলাম। হ্যাঁ, এটা অনেকেই বলে, হ্যাঁ। কারণ আমার 7 মাত্রাটা খুব ভালো লাগে, তাই আমার প্রচুর 4 মাত্রারও গান আছে, 6 মাত্রারও গান আছে, 5 মাত্রারও গান না আছে। দেখ, এখানে একটা বক্তব্য আছে, আমি একটুখানি এখানে ইন্টারাপ্ট করছি, বেশি আমি বকবক করবো না, কারণ অনেকেই বলে নাকি আমি খুব বেশি কথা বলি। আমি কি করি বলো, বয়স হয়ে গেছে, বিমূর্তি হয়েছে, একটু বেশি কথা ভালো তো, বলছি, কি করা যাবে সুন্দর বলুন? ইন্টারাকশন হচ্ছে, হ্যাঁ, সুন্দর ইন্টারাকশন হয়, তুমি হ্যাঁ, কথা বলো কিন্তু বলে। কি করবো, কিছু যাই লোক হোক, হ্যাঁ, বলছে, হ্যাঁ। এই শুভেন চট্টোপাধ্যায় আমার নিজের এপিসোডে ডেকে নিজেই বকর বকর আরে করে লোকে যাচ্ছে। যা বলছে বলতে তো দাও, কি হ্যাঁ। করবে? হ্যাঁ, তো আমি বলছি 6/8 একটা টাইম সিগনেচার, যেটা একটা সাইকেলে 6টা বিট, ঠিক আছে। 7/8 একটা এমন টাইম সিগনেচার যেটা একটা সাইকেলে 7টা বিট, সহজ কথায়, ঠিক আছে। এবার ওই বিটের ধরনটা কি সেইটা ডিফাইন করে বাইয়ে 8 আছে না 4 আছে না যা আছে, বুঝতে পেরেছো? রাইট, এটা হচ্ছে কথা। রাইট। এবার আমি আরো একটু গুছিয়ে বলি, আর যেটা আমি বুঝেছি, আই মে বি রং, মানে আপনাদেরও বলছি, তোদেরও বলছি, তোরা বাড়িতে গিয়ে ভাবিস, আমি এরকম ভেবেছি যে তুই হচ্ছে একটা সাইকেল বলছিস তো, এই কনসেপ্টগুলো আমার মনে হয়েছে, আমি অনেকের সাথে ডিসকাসও করেছি, বিদেশেও করেছি, অনেক লোকের সাথে আমি বাজাই, তো ওদের কাছে অনেক জিনিসই খুব, আমাদের এই টার্মগুলো ওদের কাছে খুবই অবাক লাগে, যদিও এটা ওয়েস্টার্ন কনসেপ্ট। ওয়েস্টার্ন কনসেপ্ট, অ্যাবসলিউট, এটা কিন্তু হুম, স্টাফ হুম। নোটেশনের ব্যাপার। 6/8 7/8 ইজ আ স্টাফ নোটেশন কনসেপ্ট, নাথিং টু ডু উইথ আমাদের বাংলায় যেটা লেখা হয়। কেন? বিকজ ওদের স্ট্রাকচারগুলো সব আটে আটে করা থাকে, পুরোটা আটে করা থাকে, এবং 7টাও তুই যেটা বসাচ্ছিস সেটা কিন্তু আটের হিসেবে চলছে বলেই কিন্তু ওই যে সাইকেল বললো না, সাইকেলটা কিন্তু আটের হিসেবে হচ্ছে, ডা 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 ডা, এটা হচ্ছে নাকি ডা তাকেটে তাকা ধিমি তাকেটে তাকা ধিমি তাকেটে তাকা ধিমি তাকেটে তাকা ধিমি, এই ক্লিকটা কিন্তু এইটা যাচ্ছে। তার মানে একটা কনসার্টের মধ্যে ডা 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 রে ডে ডা 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 ডা, এটা হচ্ছে না। আর তালটা যেটা ও 7 মাত্রা বলছে, এখন তুই এখানে ঠেকাটা কি ইউজ করেছিলি এই গানটা সম্বন্ধে যদি আমি তোর কাছ থেকে জানতে চাইছি। ঠিক আছে, এইটা এখানে তো তবলা ইউজ করিনি, কিন্তু যদি তবলা বাজে তো মানে 1 2 3 1 2 3 4 তাক ধিং তাক 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 দিক ধিং তাক তিক তাক 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 ধিং তাক তিক তাক। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে ঠেকাটা যাচ্ছে, যে ঠেকাটা, এটা আমি জানতে চাইছি, কিন্তু আমার মনে হচ্ছে তুই বলবি না শুভেন্দা, আমি এরকম ভাবি, একদম আমি রাগ করবো না, আমি আর বিশ্ব পণ্ডিত হয়ে বসিনি, না আমি অনেস্টলি বলছি, আমি অ্যাজ আ ফ্রেন্ড বসেছি। সেটা হচ্ছে আমার কখনো কখনো মনে হয়, যেটা আমার দীপচন্দি বলে একটা তাল আছে, যেরকম মানে যেটা আমি বাজালাম ওর গানের সাথে, 14 সাইকেল তোমার বেসিক্যালি। ইটস এ 14, এটা নাথিং টু ডু উইথ 7 এগেইন, ইটস এ 14, আমি ডাবলে 7 বলতে পারি, বাট তালটা তো দীপচন্দি তাল, যদি আমি বলি এটা 14, এটা 14/16 যদি কেউ বলে আমাকে, আমার কাছে গোদা ভাষা, এটা কিন্তু 14/16 যদি বলে, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি পরিষ্কার হবে। 7 বললে কি হবে, 7-এ কিন্তু দুটো তাল আছে, আমি তালের কনসেপ্টে যদি বলি, তালের কনসেপ্টে দু তিনটে অনেক তাল আছে, কিন্তু যেটা বেশি বাজে সেটা রূপক, ইট শুড নট স্টার্ট উইথ ধা, তিতিনা ধিনা ধিনা তিতিনা ধিনা, গানটার সাথে যাবে না। এটা ডা 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 তাকে তাকে ধিন ধা তা তি তা ধা ধা ধিন একদম একদম আমার মনে হয়েছে, মেবি আই এম রং, তুমি ঠিক বলেছো, যদি ভুল বলে থাকে আপনারা কিছু, তুমি ঠিক বলেছো, ভারতীয় সঙ্গীত অনুযায়ী এটা 14 মাত্রার একটা সাইকেল, তাহলে ওকে যদি কেউ কিন্তু বলে, আমি যখন এটা পুরো রাগ বেসড একটা গান, এটা রাগ বেসড একটা অপূর্ব কম্পোজিশন, এটা একটা, তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই গানটাকে নিয়ে যখনই ওর ঘাড়ে 7 7 7 8 7 8, ও সাথে, আরে ভাই 7-এর না, মানে 7
করছেন কেন? না, বেসিক্যালি 7 কেন বলে আমি বুঝেছি, মানে আমি জানি কেন বলে, কারণ আমরা যখন জিনিসটা প্রোডাকশন করি, যখন ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন মানে ডিএডাব্লিউতে, সেই ডিএডাব্লিউতে আমাদের টাইম সিগনেচার সেট করতে হয়। তো টাইম সিগনেচার সেট করার সময় যে কোনো সেটা 14 মাত্রার হোক, 7 মাত্রার হোক, 3.5 মাত্রার হোক, আমাদের 7/8 সাধারণত করা হয়। 7/8 ধরো 10 মাত্রার গান আছে, আমি একটা 5/8 রাখবো, বুঝতে পেরেছো? ঠিক, আমি কিন্তু ঠিক, ঠিক। 10/8 করবো না, না, ফর ডিফারেন্ট রিজন, সেটা আলাদা টেকনিক্যাল রিজন আছে, হ্যাঁ। সেটা আমি ঢুকছি না, কিন্তু এটা 7/8 করতে হয়, তো সেই কারণে 7 মাত্রা না, গান এটা আরো গাচ্ছি। করতে হয় বিকজ এভরিথিং যেটা ও কম্পিউটারে দেখছে এটা কিন্তু আমাদের দেশের কনসেপ্ট নয়, এটা কিন্তু পুরোটাই কিন্তু ওয়েস্টার্ন কনসেপ্ট Western থেকে একদম। স্টাফ থেকে আসছে, ফলে যেটা ও সেট করছে পুরো ব্যাপারটা কিন্তু 8-এ সেট করছে। দ্যাটস হোয়াই ইটস অলওয়েজ 8-8-8 6/8। এই যে বলাটা তুই যে তারটা দিলি, তার ধাক্কে তার ধাক্কে ধার ধাক্কি তার ধাক্কি ধার ধাক্কি, এটি ক্রিপটা কি আছে? 2 3 4 এটাকে 7/8টাকে 7/4 করে দিলে টেম্পোটা হাফ হয়ে যাবে। টেম্পোটা half হয়ে যাবে। Yes. তো এইগুলো এই কারণে লোকে 7 মাত্রা বলে, আর আমার মানে নোয়িংলি অর আননোয়িংলি 7 মাত্রার অনেক গান হিট হয়ে গেছে, এবার লোকে ওই জন্য 7 মাত্রা, রণজয় 7 মানে 7 মাত্রা এটা ভাবে। না, হ্যাঁ। তোর ওই গানটা আমি একটু পরে শুনবো, হ্যাঁ, অরিজিতের যে কম্পোজিশনটা, বিউটিফুল। একটা অনবদ্য, ওটা ছিল বিবাহ বিভ্রাট, বিয়ে বিভ্রাট। বিয়ে বিভ্রাট, এক্সেলেন্ট সংটা, গানটা শুনবো। তার আগে তুই একটু বল, একটু কি শোনাবি বল একটুখানি। আমি তোর গলায় একটু এফ দাও, এফ দাও। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যা সেই ভরসা, কথা দাও, হ্যাঁ, কথা দাও আবার আসবে, এ ভরসা হয় হোক সারা, ভরসা হয় হোক সারা, এ ভরসা হয় হোক সারা, থেমে যাক এই বাড়ি ধারা, বাহ, আবার নদীর কুল ভাসবে, আবার নদীর কুল ভাসবে, একদিন নব বরষায়, দিন যাক সেই ভরসা, কথা দাও, কথা দাও, কথা দাও আবার জিও জিও, কে তার বলে, সাথে কে বাহ। বলে, দেখ তার সাথে একটা গান ছোট্ট করে একটু গাই। বাহ, বাহ। किस्मत को है ये मंजूर, क्या कीजिए, गपानी सारे निरे निदा निदा मदा पाना, किस्मत को है ये मंजूर, क्या कीजिए, किस्मत को है ये मंजूर, क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर दिया, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है। জিও क्या बात, জিও, क्या बात, thank you. খুব ভালো, চমৎকার। খুব।
কি দারুণ গাইলো বল। ফাটাফাটি ফাটাফাটি, ও Thank খুব you. ভালো গায়। আমি Thank না you. আমি পছন্দ এখন করি ওটা। তোকে বলি যে তোর এখন কি কি কাজ চলছে, তোর ব্যস্ততা কিরকম? আমার ব্যস্ততা তো ভালোই আছে। বাংলা ছবির কাজ তো চলতে থাকে সবসময় কিছু না কিছু, এখনও চলছে। 3টে ছবির কাজ চলছে, একটা ছবি খুব তাড়াতাড়ি রিলিজ হবে, আরও 2টো ছবির কাজ চলছে। তার সাথে আমি একটু বম্বেতে কিছু কাজ করছি, ফিল্মে, সেগুলো বম্বে ফিল্মে, ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ। তো সেটা কি এখান থেকেই কাজটা না, না, পেলি না। না তোকে যেতে হয়েছে? যেতে হয়েছে মানে আমি তো বম্বে থেকেই আমার কেরিয়ার শুরু, তো আমার বম্বেতেও তো একটা সেট আপ আছে বরাবর। কলকাতায় তো আমি পরে এসেছি, আমার তো বম্বেতে তুই শুরুটা কি বম্বে। কি কাজ করেছিলি এটা আমি জানি না। আমি শুরু করেছিলাম বম্বেতে টেলিভিশন দিয়ে। আমি তো বম্বে থেকেই মানে প্রথমে কলকাতা থেকে বম্বে চলে গেছিলাম গান বাজনা করতে। তখন গান করতে গেছিলি না? হ্যাঁ, আমি তো চাকরি করতাম, চাকরি হ্যাঁ। ছেড়ে দিয়ে আমি ডাইরেক্ট বম্বে চলে গেছিলাম। হ্যাঁ, তো ওখানে গিয়ে আমি কাজ করা শুরু করি, কাজ খোঁজা শুরু করি। অ্যাজ আ কম্পোজার অর অ্যাজ এ সিঙ্গার? কম্পোজার, অ্যাজ এ কম্পোজার প্রথমে আমি টেলিভিশন করি, তারপর অ্যাডভার্টাইজমেন্ট জিঙ্গল প্রচুর করেছি। তারপর হঠাৎ করে আমার কাছে অনুরাগদার সাথে কাজ করার সুযোগ আসে, অনুরাগ বাসু। সেটা একটা গল্প, সেটা অনেক ইন্টারভিউতে অনেক লম্বা গল্প, মজার, পরে বলবো। সেই অনুরাগদার স্টোরিজ বাই রবীন্দ্রনাথ টেগোর, যেটা নেটফ্লিক্সে আছে, সেটাতে আমি কাজ করেছি। আচ্ছা। সেইটা আমার কাছে একটা খুব বড় একটা ব্রেক ছিল। আমি বম্বে যাওয়ার 1 বছরের মধ্যে ওইটা হয়। তো ওইটা আমাকে একটা খুব বড় জায়গা দিয়েছিল, এবং মানে ইন টার্মস অফ কানেকশন বা ইন টার্মস অফ একটা তাড়াতাড়ি একটা আমি ভালো একটা রিকগনিশন পেয়েছিলাম, কাজটা করেও খুব আনন্দ পেয়েছিলাম। তারপরে আমি প্রচুর টেলিভিশন করি, অ্যাড ফিল্ম করি। বম্বেতে থাকাকালীনই আমার সোয়েটারের ডিরেক্টর শিলাদিত্য মৌলিক, শিলদার সাথে আলাপ হয় বম্বেতেই। শিলদাও বম্বেতে থাকতো, ওখান থেকে সোয়েটার তৈরি হয়। সোয়েটার আমাকে আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে চলে আসে, ঘরের ছেলে ঘরে ফিরলাম। ফিরে সোয়েটারের পরেও আমি বম্বেতে থাকতাম। কোভিডের সময় আমার পরের ছবি আবার বছর 20 পরে, সোয়েটারের যে পরের সেকেন্ড ছবি যেটা, সেইটার একটা গান রেকর্ড করতে আমি বম্বেতে আসি, এই কলকাতায় আসি মার্চ মাসের ফার্স্ট উইকে। আর গানটা রেকর্ডিং ছিল মার্চের 14 বা 15, রূপঙ্করদার সাথে রেকর্ডিংটাও করলাম। করার 2 দিন পরে লকডাউন। ওই যে আমি কলকাতা থাকা শুরু করলাম, তার আগে লোকে জানতো যে আমি বম্বেতে থাকি, সত্যিই আমি বম্বেতে থাকতাম। তার আগে লোকে সোয়েটারের কাজ বিশাল অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, কিন্তু লোকে ভাবতো রণজয় বম্বেতে থাকে, তো রণজয়কে পাওয়া যাবে না। কিন্তু ওই যে কলকাতায় থাকা শুরু করলাম এবং লোকে জানতে পারলো যে আমি রণজয় কলকাতায় থাকে, তখন আমার কাছে কলকাতার কাজ আসা শুরু হলো। এবং তারপর নয় নয় করে 26টা ফিল্ম। না আমি এখানে একটা অদ্ভুত আমার একটা মানে দুবিধা মধ্যে আমি আছি। এই তোদের সাথে এই পডকাস্টের আড্ডায় তো আমার নানান রকম লোকের সাথে ইন্টারাকশন হয়েছে, বন্ধুদের সাথে, বিভিন্ন জেনারেশন। একটা জেনারেশন বলছে গেল গেল, যে বাংলা ফিল্মের গান শেষ, খালি নাচ 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 নাচ, আর কিছু হবে না, এখন সামনে কিছু হওয়ার কিছু নেই, নাচের গানই প্রমোট হচ্ছে, নাচের গানই হিট হচ্ছে। কিন্তু তারপর আবার রণজয়ের মতন একটা আদ্যন্ত মিউজিক্যাল একটা ছেলে এক্ষুনি আমাকে বললো যে ওর হাতে প্রচুর কাজ, দারুণ কাজ করছে। প্রচুর কাজ নয় মানে, ঠিক আছে, না 3-4টে ফিল্ম, আমাদের কটা ফিল্ম হয় রে এখানে, এখানে কিছুই তো হচ্ছে না, সেরকম ভাবে কিছু হচ্ছে না। তার মানে তোদের মতন ছেলে পিলে যদি মানে গান বাজনা কম্পোজ করে, গান বাজনা ফিল্ম মিউজিকে কন্ট্রিবিউট করে, আমি তো মনে করি একটা দারুণ টাইম আবার ফিরে আসছে বা চলছে। সত্যিই তাই। তোর কি মনে হয়, তাই না? আমি ভুল? বা ওরা যারা বলছে যে নাচের গান নাচের গান, এই জায়গাটাকে একটু বলতো যে কোন জায়গাটায় ফিল্ম মিউজিক দাঁড়িয়ে আছে এখন? এটা আমাকে খুব ভাবাচ্ছে, খুব সিরিয়াসলি ভাবাচ্ছে। ফিল্ম মিউজিক দাঁড়িয়ে আছে মানে দেখো, দুটোই হচ্ছে। আমার যেটা মনে হয় যে নাচের গানের তো একটা পারপাস আছে, নাচের গানের পারপাস আছে, সেই পারপাসটা সেটা ক্যাটার করা হচ্ছে। নাচের গান যে পারপাসে, যে লোককে নাচানো, এবং সেটা একটা ক্ষণস্থায়ী হিট হচ্ছে। হিটের পেছনেও আজকাল অনেক ফর্মুলা আছে, ক্ষণস্থায়ী নাই, হিটের ব্যাপারটা আমি তোর সাথে কথা বলবো, সেগুলো অনেক ক্ষণস্থায়ী কিছু বা discussion। লং স্ট্যান্ডিং হিটের ব্যাপারটা আমি তোর সাথে কথা বলবো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না নাচের গান, আমার সবসময় মনে হয় নাচের গান ছোট বা এমনি গান, স্লো গান বড় বা ভালো, সেটা আমি বলছি না। কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা গানের বা প্রত্যেকটা ক্রিয়েশনের একটা পারপাস থাকে। নাচের গানের একটা পারপাসই হচ্ছে মানুষকে সাময়িকভাবে নাচানো, সেই পারপাসটা সেটা সলভ করছে। এবং একটু স্লো গান যেগুলো একটু মানুষকে ভাবাবে, নাচাবে না, সেগুলো মানুষকে ভাবাবে, মানুষকে শান্ত করবে, মানুষকে হিল করবে। সেই গানের পারপাসও সলভ হচ্ছে, সেই গানে শুনে প্রচুর মানুষ তারা হিলড হচ্ছে। তোর মনে হচ্ছে, এখানে আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হব, সেটা হচ্ছে তোর মনে হচ্ছে এরকম প্রচুর মানুষ আছে যারা এটা হিলড হচ্ছে?
তাহলে তো সমাজে এখন আমার যে অবস্থার মধ্যে আছি, এটা দারুণ একটা সময়ের মধ্যে আছি যে প্রচুর মানুষ ভালো গান শুনতে চাইছে, ভালো গান শুনছে প্রচুর মানুষ। হ্যাঁ কিন্তু আমার কাছে যেরকম ধরনের ফিডব্যাক এসছে, না আমরা যেখানেই যাচ্ছি, যে এখানে অনেকে এসছে, আমি অনেকের নাম আমি বলতে চাই না, তারা বলছে দুটো গান শোনার পরেই বলছে নাচের গান, নাচের গান। না না, হ্যাঁ সেটা তো লাইভে, না লাইভে বা যেই হোক, একটা হিট গান যখন হয় রণজয়, হিটের, তোরা হিট গান বলতে কি বুঝিস? তুই কি বুঝিস? একটা গান আজকের দিনে দাঁড়িয়ে হিট হয়েছে, এটা বলতে তুই কি বুঝিস? যেটা একটু আগে যেটা বললো, যেটা মানুষের পালসটাকে হিট করে, যেটা মানুষের ভালো লাগাকে হিট করে, যেটা আমি সবসময় শুনতে চাই। না ধরো মানে একটা এই গানটাই ধরো, এই রোদের মতো হাসলে না, আমি দেখেছি এই গানটা মানে কোভিড টাইমে বিশেষ করে, মানে সবাই রিলস করেছে, সবাই কিছুতে মানে সব কিছুতে, মানে সে হাঁটছে সেই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, সে রান্না করছে ব্যাকগ্রাউন্ডে বাজে, মানে তার রান্নার সঙ্গে এই গানের কোনো সম্পর্ক নেই, হাঁটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে হয়তো এমনি কিছু একটা ভাবছে, এই গানটা বাজছে ঠিক আছে, আমি নয় মানলাম যে সে কিছু একটা ভাবছে, কিন্তু এই গানটা ওই শয়নে স্বপনের মধ্যে ঢুকে যায়, দ্যাট ইজ হিট। মানে আমি সব খাবো, আমি এই কাজটা করবো, আমি স্নান করব, এই গানটা ইন লুপ চলতে থাকবে, ইন লুপ চলতে থাকবে, ইন লুপ চলতে থাকবে। সেটা নাচের ক্ষেত্রেও হতে পারে, ডান্স প্রচুর গান আছে, যে কোনো গান, সেটা রোমান্টিক গানও তুই হতে কি পারে। বলিস? আমার মতে হিট দুরকম হয়। একরকম হচ্ছে, একটা হচ্ছে হিট হচ্ছে সত্যিকারের অর্গ্যানিক্যালি মানুষকে ছুঁচ্ছে যেই গান, অর্গানিক, ঠিক আছে। এবার অর্গ্যানিক ব্যাপারটা আজকের দিনে খুব কমে গেছে, দিস ইজ ভেরি আনফর্চুনেট। অর্গ্যানিক্যালি মানুষ, ওটাই তো আসল, ওটাই আসল। ওটাই কিন্তু আসল, যে ওই কোনো যেটা জায়গায় তুমি অর্গ্যানিক চলবে। জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমছে। সবকিছু এখন পেড, ফোর্সড, ফর্জড যেটাকে বলা হয়। ফর্জড মানে ওই আর কি, মানে আমরা একটু ক্যাম্পেইন চালিয়ে একটা বুস্ট করে একটা গানকে আমি দেখিয়ে দিলাম 100 মিলিয়ন হয়ে গেছে। ওই গানটা হয়তো কিছু লোক নাচছে ওইটা ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য, তারপর 1 বছর পর ওই গানটার কোনো এক্সিস্টেন্সই নেই। কিন্তু কিছু গান আছে কালজয়ী গান, হ্যাঁ, যেই গানগুলো তো মানুষ সবসময়, ও যেটা বলছে যে আমরা ঘুমাতে ঘুমাতে শুনছি, আমরা খেতে খেতে শুনছি, আমরা কি ঘুম থেকে উঠেই নাচতে চাই? নাচতে চাই না। আমরা ঘুমানোর সময় একটু নেচে নিই, এটা তো হয় না, কিন্তু একটা ভালো গান শুনি। তো মানুষের টেন্ডেন্সিটা কিন্তু নাচের নয়, নাচটা একটা টেম্পোরারি এক্সাইটমেন্ট, সেইটার পারপাস সলভ করা হচ্ছে, করার জন্য কিছু গান তৈরি হচ্ছে, সেইটাকে এবার ফোর্সফুলি সেগুলোকে বলা হচ্ছে যে আমরা এত মিলিয়ন, এই যে ভিউটা পুরো হাস্যকর জায়গায় পৌঁছে গেছে। ইউটিউব ভিউ দিয়ে যে জাজ করা গানকে, এটা তো সবাই জানে। 100 মিলিয়নে কখনো 23টা কমেন্ট হতে পারে? তুমি আমাকে বলো। এইটা দারুণ। এক্স্যাক্টলি 100 মিলিয়ন লোক দেখেছে, অ্যাটলিস্ট 5 লাখ মানুষ তো কমেন্ট করবে, আমি ছেড়ে দিলাম 2 লাখ মানুষ তো কমেন্ট করবে, 23টা মানুষ কমেন্ট করবে, এটা কোনো সম্ভব? তুমি আমাকে বলো। সেগুলো আমাদের কারো হাতে নেই, এগুলো তো বিয়ন্ড আওয়ার রিচ। না না, এখানে আমার আবার একটু একটু কন্ট্রাডিকশন আছে, এবং সেটাই বোধহয় আমাদের এই পডকাস্টের মজা। হ্যাঁ তুমি বলো। আমি বলি আমার মতে, আমি যা দেখছি তাতে 3 রকমের হিট আছে, কিন্তু মজা করেই বলছি, এটা খুব সিরিয়াসও ব্যাপার এবং আন্ডারলাইন সিরিয়াসনেস হয়তো আছে। একটা হিট হচ্ছে আমি ভাবছি হিট, মানে আমার মাস্ততো কাকা, আমার পিস্ততো জেঠু, ন কাকা দেখবি খুব, ন কাকা বলে একটা আছে, ন কাকার ফোন ফার্স্টে আসবে, আর ন পিসি কি ভালো সুর করেছিস রে, এরকম একটা আসে, আমি দেখেছি। এটা হচ্ছে ওই জাস্ট ওই ফ্যামিলির মধ্যে দারুণ হিট, আর সেই ভাবছে গানটা হিট, এরকমও আছে কিন্তু প্রচুর আছে। সেকেন্ড একটা আছে যেটা বিদ্যাসাগর সেতুর এদিকের হিট, আমি ঘুরে টুরে দেখেছি একটু, যে বিদ্যাসাগর সেতুর মধ্যে এই জোনের মধ্যে, এই মল অ্যান্ড অল দোজ থিংস, আইনক্স ওরিয়েন্টেড হিট, সেটা একটা হিট, সবাই বলছে হিট। আরেকটা হচ্ছে ওর পাড়ের হিটটা, মানে ওই আমার কাছে, মানে আমি যেটা শুনে বড় হয়েছি, যে গান বাজনা শুনে আমি বড় হয়েছি, তোরা তো আমার পরের জেনারেশন বা তার পরের জেনারেশন বোধহয়, আমি এত যে তোমায়, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে আমি গানটা শুনেছি, তারা গাইছে, আমার কাছে সেইটা হিট। সেটা তো নাচের গান নয়, ঠিক, বা ওই বল না তিন ভুবনের পারে, আরে ফ্যান্টাস্টিক গান, হয়তো তোমারই জন্য, এটা তো নাচের গান নয়, তাহলে কি করে এটা ওই সব গ্রামে গঞ্জে হ্যান ত্যান চলে গেল? তার মানে কি তখন সিনেমাটা যেত ওইখানে? ঠিক ঠিক। আমার যেটা মনে হয় রণজয়, তুই গান বানালি,
তুই গান বানিয়ে কাকে শোনাস? এই যে গান বানালি অ্যাপ্রুভালের জন্য কাকে শোনাস? ছবির ডিরেক্টর, প্রডিউসার, প্রথম তাদের কাছেই তো শোনাই, তাদের জন্যই তো না বানাই। না, ডিরেক্টর প্রডিউসারকে শোনাস, অনেক সময় শোনাতে প্রডিউসার হয়। অ্যাপ্রুভ করে। প্রডিউসার, তোর কি মনে হয় এখনকার যে প্রডিউসার আছে দে নো দ্য কাইন্ড অফ মিউজিক দ্যাট ইউ আর, ওরা কোন মনন থেকে এটা দেখে? আমি দেখো যার এটা আস- এখানে অনেক রকম লোক আছে, ওরকম জেনারেলাইজ করতে পারবো না যে একদম কিছু জানে না বা দারুণ কিছু জানে। অনেক রকম প্রডিউসার আছে, কিছু প্রডিউসার আছে যারা কিন্তু তাদের কান ভালো, এবার তারা তো টেকনিক্যালি বলতে পারবে না, বুঝতে পারবে না। They are not এখানে কান musicians. ভালো বলার প্রডিউসার পাচ্ছিস? কান ভালো মানে তারা একটা ভালো গান শুনে বলতে পারে যে না এটা ভালো, বাহ, দ্যাটস আ গুড that's a good সেটা thing. কিছু প্রডিউসার আছে। আবার কিছু প্রডিউসার আছে যারা কিছুই বোঝে না, তাদের কোনো বক্তব্য নেই, এরকম ডিরেক্টরসদের মধ্যেও আছে। এবার এবার তো 50টা সিনেমার 50টা না, আমি 26তম সিনেমা রিলিজ হচ্ছে। 26 আমি বাংলা একটা সিনেমা। পার্সেন্টেজ তোর কাছ থেকে জানতে চাইছি। 26-এর মধ্যে আমি, এটা আমার নলেজের জন্য, হ্যাঁ 26-এর মধ্যে কিরকম পার্সেন্টেজ প্রডিউসার দেখছিস হুম। হু আর ভেরি মিউজিক্যালি? তোর এইসব গান, তুই যে ধরনের কম্পোজিশন করিস, এটা তো একদম অন্য ধরনের, তোর পুরো একেবারে মানে ইমোশনালি ড্রিভেন কম্পোজিশন। একদম এইগুলো তো অ্যাপ্রুভ হয়েছে। না না না, সেটা হ্যাঁ। এই পার্সেন্টেজের মধ্যে কি ধরনের প্রডিউসার, কি পার্সেন্টেজ প্রডিউসার এটাকে তুই ফেস করেছিস যারা যারা খানিকটা বুঝতে পেরেছে বা বোঝে? 30%, 30% বুঝছে, 70% 40% ধরো, 35% তাদের একটা এই গানগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে, বাকি 65% তারা একটু হিট গান চাই, ওই সব আর কি, মানে ট্রেন্ডিং যা হচ্ছে সেই রকম। এবার সেটা তো থাকবেই, সব কিছুতেই মিলিয়ে না মিশে না, থাকে। আমি না থাকার হ্যাঁ। কথা বলছি না, কিন্তু হ্যাঁ। আমি এটা বলছি যে বাংলা গান বাজনা, যেমন আমি খুব সম্ভবত বহুরূপী দেখতে গিয়ে আমি বেরিয়ে এসেই আমি অনুপমকে সাধুবাদ জানিয়েছিলাম এই রাগ ইয়ামানের ওপরে, কি বলে তোর, শ্রেয়াকে দিয়ে যে গানটা গাইয়েছো, আমার হলের মধ্যে বসে হা 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 হা, কি সুন্দর একটা কম্পোজিশন। প্রমোটই করা হলো না, প্রমোট করা হলো পুরোপুরি নাচের গান। হ্যাঁ, প্রমোশনের আমার একটা, তখন তুই এটা ফেস করিস? অফকোর্স এটা কেন হয়? আমি জাস্ট এটা তো আমরা বলতে পারবো না, ওটা বিজনেস যারা চালায় তারা বলতে পারবে, তাদের বিজনেস কোথা থেকে জেনারেট হয়। মানে প্রডিউসার তো ওই ভালো গানটা বুঝতে পারলো না, ওটার প্রমোশন দরকার। শ্রেয়া গেয়েছে, এটা নয় যে ওই নয়, সেটাও আমি তোর সাথে পরেই জিজ্ঞেস করব। প্রমোশনটা একটা পুরো আলাদা গল্প, সেটা নিয়ে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। না হ্যাঁ, ছোটবেলা কিন্তু প্রমোশনটা আমি না, রাত সারা রাত তোর সাথে যাচ্ছি। হ্যাঁ আমি তো পারি, আড্ডা মারতে আমার দারুণ লাগে। প্রমোশনটা পুরোপুরি বিজনেস, তার সাথে কোয়ালিটি অফ আর্টের কোনো সম্পর্ক নেই, আমি এটা বিশ্বাস করি। যারা এই যে ফিল্ম বিজনেসের সাথে জড়িত, প্রমোশন প্রডিউসার, হ্যাঁ, তো ওইখানেই তো আবার ফিরে এলি। এবার বিজনেস মানে- যেখানে দিচ্ছে, তার মানে ভালো গান বিজনেস দিচ্ছে না, অথচ তোর মতো একটা ফ্যান্টাস্টিক কম্পোজারের হাতে এখন 4-5টা সিনেমা আছে, হ্যাঁ। তুই এত ব্যস্ত। একদম এই জায়গাটা আমি ধরতে পারছি না। দেখো ব্যাপারটা হচ্ছে ভালো গানই বিজনেস দিচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখানো হচ্ছে বা পোর্ট্রে করা হয় যে এটা একটা জেনারেশনের প্রবলেম। এখনকার জেনারেশন, আমি বয়স্কদের মতো কথা বলছি না, আমি বলছি যে আমাদের একটা ছোটবেলা ছিল আর আমাদের একটা এখন মোটামুটি বড়বেলা অনেকটাই হলো। তো আমি বলছি যে ছোটবেলা আজ থেকে 15-20 বছর আগে অবধি পৃথিবীটা কিন্তু একরকম ছিল। এই লাস্ট 10-15 বছরের পৃথিবীটা অনেকটা চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হচ্ছে র্যাপিডলি। এখন সবার মধ্যে ইন জেনারেল একটা হুল্লোড় করার টেন্ডেন্সি তৈরি হয়েছে, আমরা শুধু হুল্লোড় করব। এই যে হ্যাঁ, কিন্তু এই তো, আমি তুই তোমাকে তো এখানেই ফিরে এলি। আমি হ্যাঁ, তোমাকে ওটাই আমি বলছি। তোমাকে একটা ছোট ইনস্ট্যান্স জাস্ট রিসেন্টলি আমি এক্সপিরিয়েন্স করলাম, আমি তোমাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে আমি একটা শোতে গেছি জাস্ট 1-1.5 সপ্তাহ আগেকার কথা। আমার আগে যিনি গাইলেন তিনি একটা দুটো এরকম সুদিং গান, যেগুলো আমরা বলছি, যেগুলো আমাদের সবসময় হৃদয়ে থাকে, সেই গান গাওয়ার পর থার্ড গান থেকে রিদমিক গান মানে ডান্স নাম্বারে গেলেন। এবার আমি ভাবছি যে ঠিক আছে, মানে হয়তো থার্ড ফোর্থ গানের পর আবার আসবে মেলোডি গানে আসবে। সে ওখান থেকে মানে 10তম গানে মানে 10ম গান অবধি ওই রিদমটাই মেনটেন করে গেলেন, এবং তোর ভাষায় 6-8। হ্যাঁ মানে সিটি ফিটি বাজাচ্ছে, পাগল হয়ে যায়। এবার আমি ভাবছি যে আমি তো এখন উঠবো, এবার আমাকেও ওরা বেশ কিছু গানে রিকোয়েস্ট করেছিল, এই গানগুলো কি আদৌ শুনবে এরা, আমি এটা ভাবছিলাম। এবার তারপরে আমি ভাবলাম যে না, আমার মনে হয় না শুনবে, সো লেটস চেঞ্জ দ্য লিস্ট। আমি এবার মানে পুরোটা শাফল করতে করলাম। তারপর আমি যখন উঠলাম,
বিশ্বাস করো আমি একটা রিদমিক গান গাইনি, ওই মানুষই তব অচিন্ত চেয়েছে শুনতে আমার কাছে। যে মানুষটা সিটি মারছিল, আমি মানে দেখতে পাচ্ছিলাম বাইরে গিয়ে, ওপরে দিয়ে দেখছিলাম, সেই মানুষটার আমি একটা রিদমিক গান গাইনি। সেটা মানে কেন হলো? আমি তোর জানি তোর না, তোর না, জানতে তো মানে হবে। আমি এটা ফিল করলাম, আমি সেটা বারবার এটা কি কলকাতার মাইক্রোফোনে, মধ্যে না কলকাতার মধ্যে আমি রিদমিক গান বলতে অ্যামেরিজ অরিজিবে যদি তুমি আর রিদমিক গান হিসেবে ধরো তাহলে না না, রিদমিক গান অ্যাবসলিউটলি অ্যামেরিজ অরিজিবে ইটস আ ভেরি সফিস্টিকেটেড রিদমিক গান। হ্যাঁ, ওই ছাড়া আমি ওখানে শ্রাবণখানায় গিয়েছি, আমি ওখানে মানে শ্রদ্ধেয় মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখার্জি, রিসেন্ট বেশ কিছু ভালো গান আছে, সেই গান গেয়েছি, মানে আমার গান গেয়েছি একটা দুটো। তো সেখানে রিদমিক আমি না মানে 6-7 নম্বর গানের পর আমি নিজে কনফিউজ হয়ে গেছি, এই মানুষগুলো একটু আগে সিটি মারছিল, নাচছিল, এই মানুষগুলো এই ধরনের গান শুনতে যায়, এটা আমার প্রশ্ন, মানে এটা আমি ওদেরকেই প্রশ্ন করেছিলাম যে এটা কি করে সম্ভব হলো। বলছে না এই গানগুলো আমাদের সিস্টেমে আছে, আমাদের অডিয়েন্স থেকে বললো এই গানগুলো আমাদের সিস্টেমে আছে, এই একটু আগে তুমি বললে না টেম্পোরারি এক্সাইটমেন্ট, ওরা ওইটা এই করতে same চেয়েছিল, দ্যাট ইজ ডান। না, এখানে এই- একটা এই- ব্যাপার আছে, আমি এখানে একটু বলবো। এখানে ওই যে সিস্টেম কথাটা বললেন, এটা একটা অদ্ভুত নস্টালজিয়ায় আমরা বাঙালিরা আছি, এখনো আছি। থাকা খুব ভালো, ভালো নস্টালজিয়া তো সবসময় ভালো। কিন্তু প্রবলেম যেটা হয়, যখনই কেউ, আমি স্টেজে দেখেছি, যখন কেউ অন্য লোকের গান করছে, তখনই কিন্তু তুই কিন্তু সেফ জোনে চলে গেলি। যে মান্নাদের সাহেবের যখন গান করছি, রফি সাহেবের যখন গান করছি, মদন মোহনজির কম্পোজিশন, তখন কিন্তু যদি নাচতে তোর ইচ্ছাও করে, তুই সোসাইটির কথা ভেবে তুই নাচতে পারবি না। এটা একটা হয়, কিন্তু তখন কিন্তু চুপ করে বসে থাকবি। কিন্তু তুই যখন নিজের গান গাইতে যাবি, তখন যদি সফট নিজের গান গাইতে যাস, এটা আমি দেখেছি, মেবি আমি রং, তখন কিন্তু থাম 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 থাম, মানে তোকে অত ইম্পর্টেন্স দেবে না। হেমন্ত বাবু, আরে উনি তো ভগবান, মান্না বাবু ভগবান, এই রফি টপিকটা সাহেব ভগবান, লতাজি ভগবান, তখন কিন্তু কিছু করতে পারে, তখন ঠিক। কিন্তু পুরোটা বসে শুনবে। এই টপিকটা আমি আসবো, আমি এটা এখনই হ্যাঁ আয়, এই আমার টপিকটা, প্রায় শেষের দিকে। হ্যাঁ এই টপিকটা আমি আসছি যে আমাদের, তোমার কি মনে হয় যে আমাদের জেনারেশনটা, আমি বলছি আমাদের যারা ইয়াং, আমরা যারা বন্ধু বান্ধবীরা আছি, তাদের মধ্যে কি ট্যালেন্ট আছে? তোমার এটা কি মনে হয়? আমি পার্সোনালি যেটা মনে করি, তোদের সাথে আমার কাজ করে দেখেছি, তোরা সুপার ট্যালেন্টেড, সুপার ডুপার ট্যালেন্টেড, বাট তোদের মধ্যে যেটা আমি অনেস্টলি বলছি, প্লিজ কিছু বলো, মনে করিস প্লিজ না, বলো। যে কোনো কারণে হোক, সামাজিক কারণে হোক, তোদের মধ্যে খুব, মানে আমাদের সময়ও ছিল ডেফিনেটলি, আমাদের যে প্রফেশনে আছি, সেখানে ইনসিকিউরিটি থাকবে না, এটা তো হতেই পারে না। আজকে কাজ আছে, কালকে কাজ নেই, কালকে কাজ নেই, পরশুদিন এত কাজ আছে যে কাজ ছেড়ে দিতে হচ্ছে। এরকম আমাদের একটা ডেটে বসে আছি, প্রোগ্রামই নেই, সেই ডেটে 5খানা কনসার্টে। তোরও জীবনে হয়েছে। এখন একটা অদ্ভুত ইনসিকিউরিটিতে তোরা চলে গেছিস বলে আমার মনে হচ্ছে, যে আমাকে টিকে থাকতে গেলে আমি কোনো রিস্ক নেব না, আমি একদম শিওর শটে যাব। শিওর শট মানে হচ্ছে অন্য লোকের গান গাওয়া, মানে আমি যে নিজের গান নিয়ে যে লড়াইয়ের জায়গাটা করছি, কিন্তু জানো তো খুব মঞ্চে কম, আমি বলছি আমি তো করিও, আমাদের জেনারেশনে প্রচুর নতুন গান কিন্তু আমরা করছি, কিন্তু ইটস নট অ্যাকসেপ্টেড। আমি সেটাই বলছি, আমি পৌঁছচ্ছে না বলে, মানে সেটা কেন মানুষের কাছে পৌঁছাচ্ছে? সেটা পৌঁছেছে না এই কারণেই যে আমার মনে হচ্ছে যে আমি এই পুরো এপিসোডগুলোতে বলেই যাচ্ছি যে অডিয়েন্সের আপগ্রেডেশন ইজ ইম্পর্টেন্ট। আমি 3 ধরনের আপগ্রেডেশন বারবার বলছি, এটা আমার মনে হচ্ছে, যার জন্য প্রডিউসারের কথা জিজ্ঞেস করছি, ডিরেক্টরের কথা জিজ্ঞেস করছি। কটা সৃজিত আছে? এবং 10টা সৃজিত আসা উচিত, 10টা কৌশিক গাঙ্গুলি আসা উচিত, 10টা অতনু আসা উচিত। ঠিক, আমি আরো এরকম বলছি, যারা গান বাজনা শুনে বড় হয়েছে, খালি সিনেমা বানাচ্ছেন ফাটাফাটি, সেটা ঠিক আছে, তাদের শ্রদ্ধা, কিন্তু সিনেমার মধ্যে যদি গানকে ইনকর্পোরেট করতে হয়, আজকে খাদের একটা গান ওই জায়গায় চলে গেল, এটা ইন্দ্রদীপের এক্সেলেন্ট তার কম্পোজিশন, অরিজিতের সুপার গাওয়া, পিকচারাইজেশনটা দেখো কোন জায়গায় কোন লেভেলে, এবং তার প্রমোশন দেখো, দেন দ্য প্রডিউসার কামস। এই জায়গাটা ঝামেলা হয়ে গেছে। আর টু মাচ অফ ফিলিং, এই যে তুই ভালো একটা গান করেছিস, 18টা গান 20টা গান পড়ে গেল,
তো কিছু এইটা হচ্ছে করা যাবে না, এটার থেকে তো উপায় নেই এখন। ডিমান্ডের বেশি, মানে ওটার থেকে আর কি যোগান বেশি হয়ে তোকে যাচ্ছে। তুই দেখছিস আমি 4টে 5টা 10টা গান দারুণ করলাম, সেই গানগুলো পৌঁছলো না, বাট আমাকে তো থাকতে হবে সিনে, আমাকে তো গান করতে হবে, আমাকে তো বিজি থাকতে হবে। লাইভ কনসার্ট তোর অলরেডি তোর জি সারেগামার একটা রানার্স আপের একটা ছাপ্পা আছে, সেটা একটা বিরাট ব্যাপার। এবং তারপরে তোকে রেগুলারলি তোকে কিন্তু মানে বাই ডিফল্ট, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, বাই ডিফল্ট তোকে অন্য লোকের গান গেয়ে যেতেই হবে যেতেই হবে। তোর গান থাকবে একটা দুটো, সেটা হচ্ছে কি বলতো, একটা ব্রিদিং স্পেস ফর ইউ অন দ্য স্টেজ। আমি একটু শান্তি পেলাম নিজের গান। দ্য অডিয়েন্স মাইট নট লাইক ইট, ইউ নেভার নো। মানে আমি অনেক সময় বসে দেখেছি, আমি নাম বলতে চাই না, আমাদের ভাইয়েরা তারা প্রত্যেকে ভালো গায়, তারা যখন অন্য গান করছে যা অডিয়েন্সের মুখ চোখ দেখি, যখনই নিজের গান, আমার 3টে গান 2টো গান গাইছে, একটু শুনুন, ও আবার শুরু হলো। সে তো রিলেটই করতে পারছে না, একটা রিলেশন ডেভেলপ করতে হবে। আজকে ওর তো কম্পোজ করেছে এক্সেলেন্ট গান, কিন্তু সেই গানটাকে কি সুন্দর প্রমোশন হয়েছে গানটার, মন কেমনের জন্মদিন, এটা যদি ভেতরে ঢুকে থাকতো, মানে থ্যাঙ্কস টু ইউর প্রডিউসার, থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টর অ্যান্ড এন্টায়ার টিম, কুডোস টু দেম দ্যাট দে পুট দিস গান টু আ লেভেল যেখানে সেটা কিন্তু বিদ্যাসাগর সেতুর ওদিকে চলে। তো আমি এইটাই বলতে চাই, একটা ব্যাটে বলে হওয়ার একটা ব্যাপার আছে, ভালো কন্টেন্ট উইথ প্রপার প্রমোশন। এই যে ব্যাটে বলেটা অনেক সময় হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে না। তবে এই প্রমোশনের ক্ষেত্রে ওইখানটা একটা বড় ল্যাগ আছে। পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি 2 দিন আগেই আমি ইউএস থেকে ফিরলাম শো করে। ওখানে আমি আমার এটা প্রথম ইউএস ট্যুর ছিল, তো আমি অডিয়েন্স কিন্তু এটা ডিফারেন্ট জায়গার অডিয়েন্স ওয়াইজও ম্যাটার করে, হ্যাঁ চেঞ্জ হয়, ভ্যারি করে। মানে আমি কোনো জায়গায় আমার গান গাইছি, প্রত্যেক জায়গায় আমার গান যেখানে যেখানে গাইছি, যখন কোনো জায়গায় দুর্দান্ত রেসপন্স, হ্যাঁ এবার অন্য কোনো জায়গায় অডিয়েন্স একটু শান্ত, কোনো জায়গায় হই হই করছে, কোনো জায়গায় পুরোনো গানগুলো যখন নাচের গান গাইছি তখন মানে 6-8 গাইছি হেভি লাফাচ্ছে, কোনো জায়গায় আবার তারা শান্ত গান। আমার সেটে একটা উইথ ব্যান্ড, তার সাথে প্রথমে উইথ ব্যান্ড, শেষে উইথ ব্যান্ড, মাঝে একটা আনপ্লাগড সেট থাকে যেখানে আমি পিয়ানো বাজিয়ে গান গাই, মানে কিবোর্ড বাজিয়ে গান গাই। সেই সেকশনটা দেখছি লোকে দুর্দান্ত শুনছে, সেইটা বলছে আরো গাও আরো গাও। এখানে একটা ব্যাপার আছে রণজয়, যে ইউ হ্যাভ বিন লাকিলি, ইউ শুড বি গ্রেটফুল টু গড অলমাইটি, যে তোর একটা সুন্দর ছাপ পড়েছে অ্যাজ আ ওয়ান্ডারফুল কম্পোজার। এটা কিন্তু তোর চরম ভাগ্য, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউর প্রডিউসার অ্যান্ড ডিরেক্টরস, যে তোকে কিন্তু সবাই সিরিয়াসলি নিচ্ছে অ্যাজ আ ফ্যান্টাস্টিক কম্পোজার। এবং আজকে তুই যে গানগুলো করেছিস, তোকে কেউ বুক করলে, আজকে শ্রীকান্ত আচার্যকে বুক করলে কেউ বলবে না 6-8 গানের জন্য ওকে বুক করছে, একটা ছাপ্পা হয়ে যায় না। তোকেও আমি দেখেছি, তোকে নিয়ে আমি যখনই কাজ করেছি, অরিত্র কি গান গাইছে, একটা মাদন মোহনজির ফুল একটা করেছিলাম, ওকে নিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল, সবার কথা জিজ্ঞেস করেছে অরিত্রকে দিয়ে সুগন্ধা কি গান গাইছে, তার মানে লোকে বুঝে গেছে অরিত্র ইজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার। এই জায়গাটা ও করেছে, বাট আনফর্চুনেটলি ফর দেম, ইটস আনফর্চুনেট যে ওদের ভালো নিজের গানগুলো পৌঁছচ্ছে না। এবং আই প্রে টু অলমাইটি দ্যাট ওদের ভালো গানগুলো পৌঁছে। কন্টেন্ট এক্সপ্লোশন একটা বড় কারণ, মানে এত কন্টেন্ট। আমি কোথাও একটা স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, আই এম নট অ্যাবাউট দ্য ফিগার, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ফিগার, মানে পার ডে স্ট্রিমিং প্ল্যাটফর্মে 40,000 মতো গান আপলোড হয় পার ডে। এবার মানে এটা তুমি কোথায় কি গান খুঁজে পাবে তুমি বলো? একটা বেসিক যদি স্ক্রুটিনি হতো যে সবাই পারবে না, বা একটা মিনিমাম তার যোগ্যতা থাকা উচিত। এখন ফেসবুকে তো যে কেউ গান গাইতে পারছে, যে কেউ যে কোনো আর্ট ফর্ম সে এক্সপ্রেস, যে কোনো ধরনের গান অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, এইটাই অ্যালার্মিং ফর মি। সেটা কাঁচা বাদাম, আই এম নট এগেইনস্ট কাঁচা বাদাম, আই এম নট এগেইনস্ট টুনির মা, বিকজ আই পার্সোনালি ফিল দ্য প্রত্যেকটা গানের কিন্তু একটা টার্গেটেড অডিয়েন্স আছে, প্রত্যেকটা। আজকে মন কেমনের জন্মদিন আর টুনির মার অডিয়েন্স একদমই না। আজকে রূপম ইসলামের অডিয়েন্স আর হৈমন্তীদির অডিয়েন্স এক নয়, সব মিলিয়ে দিলে তো হবে। আজকে মাইকেল জ্যাকসনের অডিয়েন্স কথা বলছি, আর জেমস টেলর কিংবা আজকে সাইমন গারফাঙ্কেলের অডিয়েন্স তো এক নয়, একদম পাভারতির অডিয়েন্স তো এক না। আমি অনেকের কনসার্টই আমি লাইভ দেখেছি। আমি জাস্ট লাস্ট দুটো এতে যাব, আমরা মনে হচ্ছে যে এটা চলুক কি করবো বল, মানে তোদের অ্যাওয়ার্ড ডাকবো ডেফিনেটলি, আমার যাত্রা সবে শুরু হয়েছে। দুটো পয়েন্টে যাব, একটা তো ডেফিনেটলি তোর ওই গানটা একটু শুনবো, তার আগে আমি দুজনের কাছ থেকেই জানবো
তোরা মোটামুটি কি ধরনের, তুই যখন কম্পোজ করি, তুই তো কম্পোজার হিসেবেই নিজেকে গ্রুম করেছিস আমার মনে হচ্ছে বেশি। কাদের গান বাজনা শুনে তুই নিজেকে মানে তুই নিজেকে আপগ্রেড করছিস এখনো, বা তোকে ইনফ্লুয়েন্স করেছে কোন কোন কম্পোজার? হ্যাঁ, কম্পোজার বলতে ছোটবেলা থেকে প্রথম শুনতাম এই সুধীন দাশগুপ্ত, এনাদের গান। হেমন্ত মুখোপাধ্যায় আমার প্রচণ্ড প্রিয় একজন কম্পোজার, মানে ওনার কম্পোজিশন আমাকে এত ভাবিয়েছে। এস ডি বর্মন, মদন মোহন, এরা তো ছোটবেলার। যেই তারপরে যখন জ্ঞান এলো বা প্রপার ভাবতে শিখলাম, ওই টাইম থেকে যার নাম মানে যিনি আমাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে সেই ভদ্রলোক হচ্ছে এ আর রহমান। মানে এই ভদ্রলোককে শুনে আমি কম্পোজার হতে চেয়েছি। বাহ। এনাকে আমি মানে একদম পুজো করা যেরকম বলে না, সেটা ওই করেছি। মানে এখনো মানে ওই ওনার একটা আলাদাই জায়গা, ওনার সাথে আমি কারোর জায়গাকে এক করতে পারি না, এটা আমার একটা বায়াসনেস। তো উনি না থাকলে আমি কম্পোজার হতাম না, ওনার গান না শুনলে বা ওনার সুর না শুনলে। এবং তারপরে প্রচুর মানে হিন্দিতে তো প্রচুর আছে, মানে শঙ্কর এহসান লয় আমার খুব ফেভারিট, অমিত ত্রিবেদী, হ্যাঁ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো বিদেশি গান আমি প্রচুর শুনেছি, প্রচুর বিদেশি ব্যান্ড শুনেছি একটা টাইমে। এদিকে শাস্ত্রীয় সঙ্গীত তো শুনতামই ছোট থেকে, ডোভারলেন শুনছি রাত জেগে গিয়ে। হ্যাঁ মানে তুই রাগ সঙ্গীতের মোটামুটি তো ধারণা আমি আছে? প্রচন্ড শুনিস? আমি প্রতিদিন শোয়ার সময় কোনো একটা মানে ঘুমোতে যাওয়ার আগে একটা কোনো রাগ শুনছি বা কিছু গাইছি বা ভাবছি কিছু একটা, মানে ওইটা আমার একটা রূপ। তারপরে এই রাগ আর তারের মধ্যে একটু ঢোকার চেষ্টা করিস না? ওইটা শুনছি সেটাই, অনেকে আবার এটা বলে যে আমার অত ঢোকার দরকার নেই, আমি শুনলেই হলো, আমি তো কম্পোজার, আমি তো গাইছি না, which is not bad। দুটো জায়গা, কখনো কখনো আমি খুব অ্যানালিটিক্যালি শুনি, হ্যাঁ যে আমি ঢোকার জন্য শুনছি, কখনো কখনো আমি জাস্ট শুনি নিজের আরামের জন্য, আমি সেই সময় অ্যানালাইজ করছি না। এইটা আমার একটা হয়েছে যবে থেকে আমি মিউজিকটা প্রফেশনালি শুরু করেছি করা। আমার একটা আক্ষেপ আছে, যেটা রিগ্রেট, যে আমি নিজের ভেতরকার না ওই শ্রোতাটাকে অনেকটা হারিয়েছি, যেই শ্রোতাটা খুব এক্সাইটেড হতো অনেক কিছু খুব শুনতে। বড় কথা, এটা আমাদের সবারই হয়েছে। কারণ সবসময় অ্যানালিটিক্যাল হয়ে যাচ্ছে, এই ঠিক, এখানে ঠিক, বেস ঠিক। লাইনটা তো কি হলো, এটা তো এরকম হওয়া, এই কর্ডটা ভালো লাগছে না, ঠিক, এইটা ঠিক। কিন্তু হওয়া উচিত ছিল না। ঠিক ঠিক ঠিক। এই মজাটা, গান বাজনা শোনার মজাটা অনেক বেশি ছিল ছোটবেলায়। অতি পণ্ডিত হয়ে গেলে এটা পণ্ডিত না, আমি তো কিছুই না, পণ্ডিত মানে আমি টেকনিক্যাল জিনিসগুলো পণ্ডিত মানে আমি নিজেকেও বলছি যেটা এটা ভীষণ হয়, মানে সবসময় কানটা চলে যাচ্ছে অ্যানালিসিসের দিকে, ওইটা হওয়া উচিত নয়। তো তার ফলে আমি কখনো কখনো একদম ডিট্যাচ করে নিয়ে অ্যানালিটিক্যালি শুনবো না কোনো গান, আমি জাস্ট আরামের জন্য শুনছি, এইভাবে শুনি আমি অনেক কিছু। তুই মানে কি প্রশ্ন ছিল বল? এই কাদের গান বাজনা? দেখো একদম একদম এমনি তো ছোটবেলা থেকে মেইনস্ট্রিম যে বড় বড়দের কথা তো বুঝতেই হ্যাঁ পারছি, হ্যাঁ আর কাদের এদের- কাদের শুনেছিস, কি কি কম্পোজার শুনেছিস বল, আমার এটা খুব জানতে ইচ্ছে করে, তোরা কাদের কাদের গান আমার না শুনেছিস? অ্যাজ এ কম্পোজার শ্যামল মিত্রকে দারুণ লাগে। হা হা হা। আমার অ্যাজ এ কম্পোজার আমি বলছি যে বিউটিফুল, মানে এত ভালো ভালো কিছু কম্পোজিশন আছে আমার। I think he's to me he's a better composer than a singer. অ্যাবসলিউটলি, মানে যদি দুটোই দারুণ লেভেলে, এবং আমার হ্যাঁ, কেন ওটাই। জানি মনে হয় যে হ্যাঁ, উনি exactly. ওনাকে ঠিক ইউটিলাইজ করা হলো না অ্যাজ আ কম্পোজার। কিন্তু ওনার ওই ভয়েসটা আমার মনে হয় হ্যাঁ। ঈর্ষণীয়, ও হ্যাঁ, historic. মধু, মানে His মাখন। না না মাখন মানে মাঠে নিয়ে চলে যায়, একটা মানে কিরণ যেন কি? কোথাও একটা নিয়ে চলে এবং যায়। একটা টাইমে না, স্টিল আমার মনে হয় যে হি ইজ একটা টাইমে আমি সুধীন দাশগুপ্ত আর শৈল চৌধুরীকে গুলিয়ে ফেলতাম অ্যাজ আ কম্পোজার। মানে একটা টাইমে যখন আমার খুব বেশি মিউজিক্যাল জ্ঞান হয়নি, তখন আমি বললাম ও এটা নিশ্চয়ই শৈল চৌধুরী হবে, গিয়ে তখন কি ও এটা সুধীন দাশগুপ্ত, কিন্তু একই রকম লাগছে কাছাকাছি। মানে তখন আর কি অতটা বুঝতাম না। এই তখনটা কখন? এইটা ধরো 8-9 বলছি। মানে আমি তখন ভাবছি যে এটা সুধীন দাশগুপ্ত হবে না, এটা শৈল চৌধুরী, বা এটা শৈল চৌধুরী হবে না, এটা সুধীন দাশগুপ্ত হবে, এতটা রিলেটেড। তো আমি লাগতো তখন। তো মানে শ্যামল মিত্রের কম্পোজিশন তো দুর্দান্ত লাগে। রিসেন্টলি অজয় আতুলের কম্পোজিশন আমার দারুণ লাগে, ভীষণ ভালো। দারুণ, মানে বিউটিফুল, মানে অপূর্ব অপূর্ব অপূর্ব। আর শঙ্কর এহসান লয় তো আছেই। হ্যাঁ, তোদের তো এটা দারুণ লাগলো যে তোরা এত কিন্তু এমন এমন কম্পোজার তোরা কি শুনেছিস যাদের নাম অতটা হয়নি কিন্তু অসাধারণ কম্পোজার বেঙ্গলে? কারণ তোর কম্পোজিশনের মধ্যে আমি খুব বাঙালিয়ানা পাই। তুই যদিও বললি যে খুব এ আর রহমানজির ভক্ত, আমি এ আর রহমানজিকে এত তো কম্পোজিশনে খুব একটা পাইনি, এতটা পাইনি। আচ্ছা, আমি পার্সোনালি, হয়তো আমার মূর্খতা হতে পারে,
ডেফিনেটলি, কিন্তু খুব বাঙালিয়ানা তোর কারণ মধ্যে। আমার মনের মধ্যে এই যে মানে শ্যামল মিত্র, আমার বাড়িতে ঘুম থেকে উঠে আমার ছোটবেলা থেকে বাবা মা ক্যাসেট চালাতো, এই সকালে উঠে শুনছি হেমন্ত মুখার্জির গান চলছে, শ্যামল মিত্র চলছে, মান্না দে চলছে, মানবেন্দ্র চলছে, এগুলো তো আমার সাবকনশিয়াসে ঢুকেছে। সুমন, কবির সুমন হঠাৎ করে একটা এমন গেম চেঞ্জার এলেন মার্কেটে যে ওই রকম সুর তো আগে কখনো শুনিনি। নচিদা, নচিদার আমি পুরো অন্ধ ভক্ত, মানে হ্যাঁ মানে এইগুলোই অন্ধ তোর ভক্ত। বোধহয় কম্পোজিশনে এইগুলো সব বেশি- রয়েছে আমার বেশি কম্পোজিশনে, mix সব বেশি রয়েছে, এসছে সব বলে মনে মিলেমিশে। হয় আমার। বাংলা আধুনিক গান তারপর এমন শুনেছি, এই যে যারা আমাদের চাইল্ডহুড হিরো, মানে এই নচিদা, তারপর এই রূপঙ্করদা, রূপঙ্করদার কি তুই কি গান, রূপঙ্করের খুব ভক্ত। বিরাট ভক্ত আমি। রূপঙ্করদার গান আমি এত গেয়েছি এককালে। হ্যাঁ, রূপঙ্করদা, রাঘবদা, মনোময়দা, এদের গানগুলো, শুভমিতা দি, জয়তী দি, প্রত্যেকের গান আমি সিডি যখন এলো, সিডি তার আগে ক্যাসেট কিনতাম। তুই এখানে বেশি কাদের নিয়ে কাজ করেছিস আদার দ্যান অরিজিৎ? এখানে বেশি মানে দেখো, কলকাতায় আমি থ্যাঙ্কফুলি অনেকের সাথেই আমার কাজ করা হয়ে গেছে। কিছু মানুষ, এক দুজন আমার খুব পছন্দের শিল্পী যাদের সাথে কাজ করা হয়নি, যেমন তার মধ্যে রাঘবদা একজন, মনোময়দা একজন। রূপঙ্করদার সাথে আমি একাধিক কাজ করেছি, জয়তীদির সাথে কাজ করেছি, লোপাদির সাথে কাজ হয়নি। এদিকে সোমলতা, হ্যাঁ, লগ্ন, ইমন, হ্যাঁ, সবার সাথেই আমার মানে অনেকের সাথেই আমি কিন্তু কাজ তুই করে নাম ফেলেছি। বলতে হবে না, তুই খুব ফ্রেশ ইয়াং মেল ফিমেল নতুন যাদের নাম হয়নি এরকম দেখতে পাচ্ছিস, খুব ব্রাইট আসছে প্রচুর মনে হয়? প্রচুর আছে গো, প্রচুর আছে। এবং তাদের কিন্তু মনে হচ্ছে তোর প্রচুর কম্পোজিশনে ভালো তারা ভালো, বেশ খুব ফিট ইন প্রচুর করবে। ভালো ভালো, প্রচুর ভালো ভালো মেঘলাকে singer। যেরকম তুই কি সুন্দর প্রেজেন্ট করলি, প্রচুর ভালো সিঙ্গার আছে, প্রচুর ভালো সিঙ্গার আছে, তাদেরকে তোদের একটা দায়িত্ব থাকে তো। স্কাউট করতে হবে। আজ হ্যাঁ, মেঘলাকে ওটাই চিনতামই না যদি তুই এক্স্যাক্টলি। present না আমি করতিস। সব সময় ওইরকম চেষ্টা করি যে সোমলতাকে চিনতাম না যদি আমাদের নীল না থাকতো। নীল না। নীল যেভাবেই হোক একটা প্রেজেন্ট তো করেছে ওকে, এইভাবেই তো হয়। রাইট। তো এইটা হওয়া দরকার, এই স্কাউটিংটা চলতে থাকা দরকার, তবেই ব্যাপারটা। ইউ আর হোপফুল। অফকোর্স, দারুণ গাইছে এখন ছেলেমেয়েরা, দুর্দান্ত গাইছে। বা দ্যাটস আ ভেরি মানে- পজিটিভ নোটে বলে আমরা শেষ করতে হ্যাঁ চলেছি। হ্যাঁ, খুব ভালো, মানে এত তৈরি, এত সুন্দর, তারা এত ওয়েল প্রিপেয়ার্ড। মানে আজ থেকে ধরো 10-12 বছর আগেও কিন্তু এত ওয়েল প্রিপেয়ার্ড ছিল না। এখন যারা তৈরি হয়ে আসছে তারা কিন্তু একদম মানে পার্সেন্টেজ সব জায়গাতেই থাকে, যে কিছু পার্সেন্ট আছে এটার বাইরে ব্যতিক্রম থাকে, কিন্তু ওভারঅল হ্যাঁ মেজরিটি দে আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড এবং খুব তৈরি। তাদের একটু প্রপার ডিরেকশন দিলেই তারা। আর সেই লেভেলে মিউজিশিয়ান পাচ্ছিস রেকর্ডিং এর সেরকম বেশ তাগড়া। হ্যাঁ 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 হ্যাঁ, That is very important মিউজিশিয়ানও প্রচুর ভালো ভালো। আমি যাদের সাথে কাজ করি, প্রচুর ইয়াং মিউজিশিয়ানদের সাথে আমি কাজ করি, ফ্যান্টাস্টিক মিউজিশিয়ানস দে আর। বম্বেতেও আছে, কলকাতাতেও আছে। তো ওভারঅল খুব জিনিসটা খুব পজিটিভ। একটু মানে কি হয়, মাঝে মধ্যে দিশাটা হারিয়ে যায়, ওইটাকে একটু রিডিরেক্ট করা উচিত আমার মনে হয়। মানে আদারওয়াইজ তোরা পারবি, কেননা তোরা এখন এমন জায়গায় এসেছিস, তুই স্পেশালি মানে এখন প্রেজেন্ট ডে কম্পোজারদের মধ্যে তোর নাম তো আসছে, আর তোর দায়িত্ব এসে যায়। নাম হওয়া মানে তো খালি নাম হওয়া না, তোর দায়িত্ব এসে গেছে যে হ্যাঁ আমার একটা দায়িত্ব আছে, আমার কম্পোজিশন লোকে শুনছে, তাহলে আমি ভালো কিছু সিঙ্গারও মানে ঠিক একদম আমাদের সেটা চেষ্টা করি, সঙ্গে- সব সময় আমি চেষ্টা করি এটা মাথায় একটু নতুন রাখিস। আমি খুব লোকজনের চাইবো সাথে কাজ যে- করা। কারণ এরাই তো নিয়ে যাবে না। আর দেখ একদম। গান, সিনেমার গান যত তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছে যায়, ও দেখ না এত ভালো গায়, ওর আমি ডেফিনেটলি চাইবো যে ওর ভালো গান, নিজের গান মানে লোকেদের Absolutely, কাছে absolutely. পৌঁছোস। মানে ওরা এত ভালো গায়, আমি প্রত্যেকেই এত তৈরি, মানে ওরা কিন্তু অলওয়েজ দে আর রেডি। না, তৈরি শুধু না, ওর স্পেশালি আমি বলতে পারি এরকম আরো দু একজন আছে যে তৈরি, খালি তৈরি দেখালাম তার মানে দে আর প্রিপেয়ার্ড ফর মডার্ন সাউন্ডস। হ্যাঁ, তৈরি মানে আমি তৈরি ক্লাসিক্যালি বিরাট, তৈরি হ্যাঁ, বলছি না। না না, সব রকম, যেখানে ছোট্ট তান হবে ওইটুকু জায়গার মধ্যে আবার রেন্ডিশন, অ্যাক্টিং, এক্সপ্রেশন, হ্যাঁ, এটা হ্যাঁ। হয় না। রেকর্ডিংটা তো শুধুমাত্র তান সারগাম করার ঠিক, জায়গা না, না। absolutely not. হ্যাঁ, Absolutely. ওই ওটাই মাপটা কম। বোঝা, ওই পরিমিতি বোধ, হ্যাঁ। পরিমিতি বোধটাই আসল। এখানেই এ থেকে বি আলাদা হয়ে যায়, বি থেকে সি আলাদা হয়ে যায়। আচ্ছা, এবার লাস্ট প্রশ্নটাই আমি আসবো, তোকেও জিজ্ঞেস করবি, আমি তুই ফ্র্যাঙ্কলি উত্তর দিবি। তোরা খুব বাঁচি উত্তর চলেছিস। না, আমরা কিন্তু প্রচুর ফ্র্যাঙ্কলি হ্যাঁ, কথা বলেছি, অনেক কিন্তু তাও তুই কন্ট্রোভার্সিয়াল টপিক। তুই একটুখানি মানে বলটা মানে আচ্ছা ছেড়ে বাই চান্স যদি খোঁচা লেগে গালিতে এরকম একটা ভাব আছে তোর। এই রে ঠিক কি আছে। আসছে এবার, বাউন্সার। না, বাউন্সার হচ্ছে, আমি বলছি যে সিঙ্গার যেন প্রিপারেশন দরকার, সিঙ্গারের আপগ্রেডেশন, তার তৈরি, কম্পোজারেরও দরকার। অফকোর্স। হ্যাঁ,
ডেফিনেটলি। তুই কোনটাতে তুই কোনটা, দুটো তো একসাথে হতে পারে না, তুই কোনটাতে নিজেকে ওই করেছিস? তুই কি মনে হয় দুটোই করা যায় নাকি একটা? কি আমার ক্ষেত্রে বলছো, হুম। কম্পোজার না সিঙ্গার? অফকোর্স আমি কম্পোজারকে এগিয়ে রাখবো, কারণ সোল হিসাবে। এবার হ্যাঁ, আমি গান শিখেছি, আমি গান গাইতে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু একটা সোল হয় অনেকের, সেই সোলটা তার কাজেই বোঝা যায় যে সে কম্পোজার না সিঙ্গার। না, এইখানে আমার একটা মানে জিজ্ঞাস্য আছে, সেটা হচ্ছে যে আর.ডি. বর্মন সাহেব কি করেছেন না করেছেন ঠিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য সিঙ্গার্স, মোস্ট অফ দ্য কম্পোজার্স, দে ডিডন্ট অপ্ট ফর সিঙ্গিং অ্যাজ আ প্রফেশন। এটা আমার জায়গাটা বোঝার চেষ্টা করে। ইটস নট, আই এম নট ডিফেমিং অর কাউকে ইনসাল্ট করছি না। হুম। সেখানে কি হচ্ছে, তোর মনে হচ্ছে না যে তোর নাম যেটা রয়েছে, তুই দারুণ কম্পোজার সব কিছু, এবার তুই রেগুলারলি গাইতে শুরু করলি, হুম। কনসার্ট করতে, সেটা যে রেগুলারলি যে নিজেকে আপডেট করলো অনলি অ্যাজ এ সিঙ্গার, হুম। হুম। তার উপরে এর একটা হালকা হতে পারে। তুই কি মনে করিস? আমি তোকে জিজ্ঞেস করছি। না না, আমি 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 না এটাতে কোনো হার্ম দেখি না। কেননা আমি বলছি, তারা যখন তাদের কম্পোজিশন গাইছে, দে আর দ্য বেস্ট ওয়ান টু এক্সপ্রেস দ্যাট সং। মানে ওই এক্সপ্রেশনটা যে গেয়েছে, তাদের থেকে কিন্তু ওরা বেশি ভালো এক্সপ্রেস করতে পারবে, কারণ ওরা কম্পোজ করেছে, ওরা তৈরি করেছে, একটা শিশুর জন্ম দিয়েছে। তো সেখানে ওদের এক্সপ্রেশনটা, আমি যদি ওর কম্পোজিশন গাই, ও আমাকে বোঝাচ্ছে, কিন্তু ও যখন গাইছে, ও কিন্তু ওই এক্সপ্রেশনটা যেটা আমাকে বুঝিয়েছে সেটা কিন্তু এক্সপ্রেস করছে, সেটা অনেক বেশি রিলেটেবল হবে, আমার এটা মনে হয়। এটাতে কোনো আমি হার্ম দেখি না, ও গাইতেই পারে ওর গান। না, গাইতেই তো পারি আমি, হ্যাঁ, না মানে গাওয়াটা ওর বলছি না। গান, আমি ওর দুটো গান এলিমেন্টকে তোরা কি দেখিস, যে যখন কম্পোজার সিঙ্গার হয়ে যায়, একটু 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 কম গাইলে ভালো হয় আর কি। এ পয়েন্ট নোট কিয়া যায়, তার মানে Correct. না, এটা পয়েন্ট, প্রশ্নটা খুব ভ্যালিড। আমার যেটা মনে হয় যে আমি অ্যাজ এ কম্পোজার, আমার দুটো সোল আছে, কম্পোজার আর সিঙ্গার, ঠিক আছে? তো কম্পোজার সত্তাটাকে আমি সবসময় এগিয়ে রাখি, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু গান, যেই গানগুলো যখন আমি তৈরি করি, কিছু গান না, মানে সব গানই যখন আমি তৈরি করি বা যে কোনো কম্পোজার তৈরি করেন যখন, অরিত্র যেটা বললো সেই পয়েন্টটা কিন্তু ও ঠিক বলেছে। ওইটাই আমি বলতাম যে একটা কম্পোজার যে সোলটা গানটা দিয়ে বানাচ্ছে, যেই সোলটা দিয়ে গানটা বানাচ্ছেন, সেই সোলটা তার মধ্যে সবার প্রথমে রয়েছে। এবার তিনি কাউকে এক্সপ্লেন করছেন। আমি সলিল চৌধুরীর একটা নাম মনে লাগে না শুনেছিলাম। ও দারুণ, সবাই ওটা শুনেছো? ওটা জাস্ট ভাবা না যাচ্ছে না, উনি তো অনেক গানই গেয়েছেন। এই না, না, রকম আমি বলছি- পৃথিবীর গাড়িটা থামাও, মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, তবুও কিন্তু উনি কিন্তু ওটাকে পার্সু করেননি অ্যাজ এ সিঙ্গার, করতেই পারতেন। আমি সেটাই বলছি, উনি করেননি, তোরা করছিস। আমি এই হ্যাঁ, জায়গাটা এবার একটা জায়গা। পার্সু করাটার তো মানে ক্ষেত্রগুলো আলাদা এবং পারপাসগুলো আলাদা, কিন্তু আমি বলছি যে ইনক্লিনেশন ওয়াইজ বা কম্পোজিশন ওয়াইজ, বা ধরো মনে পড়ে রুবি রায়, রাহুল দেব বর্মনের গলার যে এক্সপ্রেশন, সেটা আমার মনে হয় না পৃথিবীর কোনো সিঙ্গার ওটাকে রেপ্লিকেট করতে পারবে, ঠিক আছে? এবার ওটা উনি এমনভাবে গেয়ে দিয়েছেন, সিঙ্গারের, যেই সিঙ্গার যত ভালো কম্পোজারের সোলটাকে নিয়ে নিতে পারে না, সেই সিঙ্গার আমার মনে হয় সেই কম্পোজিশনটা তত ভালো গাইতে তত পারে। ভালো গায়। এটা একটা যতটা ক্লোজ ম্যাচ হবে, এবার এটা আমিও বোঝাতে পারবো না, অ্যাজ এ কম্পোজার আমিও এক্সপ্লেন করতে পারবো না, ওটা সিঙ্গারের এক্সিলেন্স, যে সে কিভাবে ওটাকে নিচ্ছে, ওটা কি করে দ্যাট ইজ সিঙ্গারস ব্রিলিয়ান্স। না, কিন্তু আমি এবার একটা ছোট্ট কথা বলেই আমরা লাস্ট গানে চলে যাব। সেটা হচ্ছে, আমি একটা প্রোগ্রামে গেছিলাম তো চেন্নাইয়ে, গিরিজা দেবীজির সাথে। সেখানে সামনে ইল্লারাজাজি বসেছিল। তো কনসার্ট করার পরে ডেফিনেটলি ওনার সাথে আমার ইন্টারাকশন হয়েছে, একটু পাত্তা বেশি পেয়েছি। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কম্পোজিশনের কি সেই। উনি দুটো কথা বলেছিলেন। একটা বলেছিলেন যে কম্পোজিশনের জানটা হচ্ছে অন্তরা সঞ্চারিতে, সঞ্চারিতে অন্তরাতে জান, মানে মুখড়া হো সব, ইট ক্যান বি ডান, বাট এ কম্পোজিশন গেটস ইটস লাইফ ইন দ্য মুখড়া অ্যান্ড ইন দ্য অন্তরা অ্যান্ড সঞ্চারি। এটা আমিও খুব মনে করি। রবি ঠাকুরের যখন সঞ্চারি আসে, পুরো গানটা খুলে যায়। এবং তোরও এই মন কেমন জন্মদিনে ওই জায়গাটাই আমার বেশি ভালো লাগে। তো সব কম্পোজিশনই, এবং সেটাই মানে আমাদের সেটাই টাচ করে। আরেকটা জিনিস বলেছিলাম, আমি মনে আপনি এত কম্পোজিশন করেছেন, আপনি নিজে গান করেন না কেন? মানে আমি মজা করে তো এরকমভাবে, দ্যাটস নট মাই কাপ অফ টি। উনি পরিষ্কার আমাকে বলেছে, ওটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে কম্পোজিশন করা। অকেশনালি ইফ আই সিং 1 or 2 songs, it's okay, but that's not, I am not groomed, I have not groomed myself as a singer, so I will not do that.
এটা ওনার ভার্সন ছিল। ওনার এনিওয়ে version। আমরা শেষে এসে গেছি, তুই একটা ওই অরিজিতের যে অনবদ্য গানটা গেয়ে আমরা চলো, সবাই মিলে চলো, হ্যাঁ। শেষ করি। ওর সঙ্গে আমি একটু জয়েন করে এই, চল চল প্লিজ। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা। ছুঁয়ে দিলে মনোবীণা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে, জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হয়ে বেনামি, মরমি আমন মানে না এখন কেন সেবার না, রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা। জয় হোক। থ্যাংক ইউ।